বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। সবাইকে বেসিক টু অ্যাডভান্স প্রাইমারি ব্যাচে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আল আমিন, লেখক উৎকর্ষজিকে। আপনারা সবাই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং দেখা যাচ্ছে কিনা, সব কিছু ক্লিয়ার আছে কিনা জানাবেন। অডিও ক্লিয়ার আছে কিনা। আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু সুস্থ আছেন আচ্ছা, এবং নিরাপদ আছেন। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, করিমন করিমুন শাহ যুক্ত আছেন আমাদের সাথে। ইমরান খান যুক্ত আছেন। ইমরান খান তো আবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, যার দলের নাম ছিল তেহরিকি ইনসাফ, ইমরান খান। আচ্ছা, আমরা এইভাবে নাম থেকেও কিছু শিখবো, হ্যাঁ। তারপরে সুমাইয়া সুলতানা, আসসালামু আলাইকুম দিয়েছে। সুমাইয়া সুলতানা নামে তেমন কেউ নাই। তন্নি নাহার তমা, আসসালামু আলাইকুম, তার নামেও ইতিহাসে তেমন কিছু নাই। আমাদের সাথে যুক্ত আছেন রিম্পা শাহ, তারপরে আমাদের সাথে যুক্ত আছেন রিমা আক্তার, মুন্নি, আসসালামু আলাইকুম। মুন্নি নামে তো আসলে তেমন কিছু দেখতেছি না, তবে ইন্ডিয়া একটা গান আছে যে মুন্নি বদনাম হুই, ডার্লিং তেরে লিয়ে, এরকম একটা গান দেখছিলাম। আচ্ছা, আমাদের সাথে আবদুল্লাহ আছেন। আবদুল্লাহ আমাদের বাংলার স্যার, আপনাদের আবদুল্লাহ স্যার আছেন আমাদের সাথে। তারপরে রিমা আক্তার, মুন্নি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, মাইন্ড করেন না আর কি বললাম। তারপরে সাবিয়া আফরিন মুক্তা যুক্ত আছেন আমাদের সাথে। আছেন সুমাইয়া আক্তার জেরিন যুক্ত আছেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মেঘ বালিকা, আসসালামু আলাইকুম। আসলে আপনারা আইডি নামগুলো আপনাদের নিজের নামের করবেন, হ্যাঁ। মেঘ বালিকা নাম কেন করবেন আপনি? মানুষ সবচেয়ে যেটা বেশি চায় দুনিয়াতে সেটা হচ্ছে তার নিজের পরিচিতি, তাই না? মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে তার নিজের নামকে। এই জন্য আপনারা যখন একটা ফেসবুকটা ইউজ করবেন নিজের নামটা দিয়ে করবেন, এতে করে অনেক লাভ আছে, আমি ক্লাসে বলবো, ঠিক আছে, কেন আপনারা নামটা দিবেন। তারপরে রিপা বিশ্বাস, নমস্কার স্যার। নমস্কার। আয়েশা সিদ্দিকা আশা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। আমাদের সাথে মুক্তারিমা হোসেন সুমন যুক্ত আছেন। তারপরে আবু হাসনাত হাসিব যুক্ত আছেন। তারপরে আয়েশা সিদ্দিকা আশা, স্যার সব কিছু ঠিক আছে। ইমরান খান জি ক্লিয়ার। তারপরে হচ্ছে রোশনি আক্তার, মাহমুদা স্মৃতি যুক্ত আছেন আমাদের সাথে। আফসানা হক যুক্ত আছেন। তারপরে ফারহাদ যুক্ত আছেন। তাসলিমা আক্তার যুক্ত আছেন, হ্যাঁ। নুসরাত জাহান যুক্ত আছেন, অনেকেই যুক্ত আছেন। আমি সবাইকে ইনশাল্লাহ পড়ব। স্যার, প্রাইমারি সহকারী শিক্ষক পদ নাকি বিলুপ্ত করবে, এর মানে কি হবে? আসলে এগুলো আসলে অনলাইনে অনেক ধরনের কথাবার্তায় আহ, এটা চলবে, হ্যাঁ। এগুলো নিয়ে বিভ্রান্তির শিকার হবেন না। আসলে আমাদের যে জাতি গড়ার প্রাথমিক যে কারিগর, তারা হচ্ছে প্রাথমিক শিক্ষক, হ্যাঁ। যাদের মাধ্যমে হাতে খড়ি হয়, তাদের পদ বিলুপ্ত হলে আসলে কাদেরকে দিয়ে এই দায়িত্ব দেওয়া হবে বলেন? তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, তা আমরা আগে বাংলাদেশ বিষয়াবলী নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে আগে আমাদের বাংলাদেশ বিষয়াবলীর গুরুত্ব ব্যাপারটা একটু বলি। আমাদের যে 20 নম্বরের প্রশ্ন আসে, তার বেশিরভাগ প্রশ্ন আসে হলো বাংলাদেশ বিষয়াবলী থেকে। বাংলাদেশ বিষয়াবলী থেকে 13 থেকে 14টা প্রশ্ন আসে, ঠিক আছে। তার মানে আমরা এটা খুব সিরিয়াসলি ভাবে যদি পড়তে পারি, আমাদেরকে টার্গেট রাখতে হবে 20-এর মধ্যে অন্তত সাধারণ জ্ঞানে 18 নাম্বার ক্যারি করা। এই টার্গেট নিয়ে আমরা পড়ব। তো আমাদের তো এখন আমরা, আচ্ছা, রাশেদ স্যার, এসব নামাজ পড়তে 8 থেকে 10 মিনিট সময় লাগে। আচ্ছা, আমরা এটা বিবেচনা করব। এটা বিবেচনা রাখলাম। আচ্ছা, নাম্বারটা বন্ধ আছে, চেঞ্জ করতে পারছি না, এই জন্য আইডিটাও যে খুলতে, সে মারা গেছে, অন্য আইডি নেই, সরি স্যার। আচ্ছা, মেঘ বালিকা, আচ্ছা, নাম্বারটা বন্ধ আছে। আচ্ছা, আমার ডাক নাম হচ্ছে মেঘ। আচ্ছা, তাহলে বাংলাদেশের আমাদের প্রথমে যেগুলো প্রশ্নগুলো আসে বাংলাদেশের সীমানা নিয়ে আসে, হ্যাঁ। সীমানা, এখান থেকে প্রশ্ন আসে যে আমাদের বাংলাদেশের সীমানাটা কেমন। আমাদের বাংলাদেশের সীমানাটা হলো যে আমাদের সাথে দুইটা রাষ্ট্রের সীমানা রয়েছে, হ্যাঁ।
একটা রাষ্ট্রের নাম হচ্ছে ভারত, আর একটা রাষ্ট্রের নাম হচ্ছে মিয়ানমার। যদি বলা হয় যে বাংলাদেশের সাথে কয়টি রাষ্ট্রের সীমানা রয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে বাংলাদেশ, আর একটা হচ্ছে ভারত, আর একটা হচ্ছে কি মিয়ানমার। মিয়ানমারের পূর্ব নাম ছিল বার্মা। মিয়ানমারের পূর্ব নাম ছিল কি বার্মা। আমাদের সাথে দুইটা রাষ্ট্রের আমাদের আচ্ছা নাম্বারটা মৃত ব্যক্তির। আচ্ছা, আমরা আমাদের পক্ষ থেকে দোয়া থাকবে, আমরা সবাই যেন এই মাইয়াতের জন্য দোয়া করতে পারি। ঠিক আছে, আমি আসলে আমার কথা যদি আপনারা ডিসঅ্যার্টেন হয়ে থাকেন তাহলে আমি দুঃখিত। তাহলে আমাদের বাংলাদেশের সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত আছে। হ্যাঁ, তো ভারত এবং মিয়ানমারের সীমান্ত আছে, আর মিয়ানমারের পূর্ব নাম হচ্ছে বার্মা। তো ভারতের সাথে আমাদের সম্পর্কটা কেমন? ভারতের সাথে আমাদের সম্পর্কটা কেমন? আপনারা জানেন যে আমাদের একজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আব্দুল মোমেন। তিনি বলেছিলেন যে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। তিনি বলেছিলেন যে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। আচ্ছা, যাই হোক, তো ভারতের সাথে আমাদের সম্পর্ক কখনো উষ্ণ এবং কখনো শীতল। ঠিক আছে, যখন আওয়ামী সরকার থাকে তখন ভারতের সাথে আমাদের মানে হট সম্পর্ক থাকে, আর অন্যান্য গভর্নমেন্ট থাকলে আমাদের সম্পর্কটা শীতল হয়ে থাকে। আর মিয়ানমারের সাথে আমাদের সম্পর্কটা আসলে কখনো সেভাবে গড়ে ওঠে নাই। আচ্ছা, এরপর হচ্ছে বাংলাদেশের অক্ষাংশ কত? আর বাংলাদেশের অক্ষাংশ আমরা যদি বলি যে বাংলাদেশের অক্ষাংশ কত, বাংলাদেশের অক্ষাংশ হচ্ছে 20°34' উত্তর থেকে 26°38' উত্তর অক্ষাংশ। হ্যাঁ, বাংলাদেশের অক্ষাংশ এটা হচ্ছে আপনারা আমাদের হচ্ছে 20°34' উত্তর থেকে 26°38' উত্তর অক্ষাংশ, এটা হচ্ছে আমাদের অক্ষাংশ। অক্ষাংশটা আসলে কি আমি যদি একটু আপনাদেরকে দেখাই, অক্ষাংশটা আসলে কি এটা আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখাইতে হবে অঙ্কন করে। অক্ষাংশটা কি? যে এই যে আমাদের যে পৃথিবী, এই যে আমরা যে পৃথিবী অঙ্কন করলাম, এই যেটা হচ্ছে পৃথিবী। হ্যাঁ, তো পৃথিবী যে এইভাবে শোয়ানো যে রেখাগুলো আছে, এই রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা। পৃথিবীর যে শোয়ানো রেখাগুলো আছে এই রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা। ঠিক আছে, এই রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা। পৃথিবীর হ্যাঁ পৃথিবীর পৃথিবীর যে এই যে শোয়ানো রেখাগুলো আছে সেগুলোকে বলা হয় অক্ষরেখা। হ্যাঁ, এই রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা। আর যে অক্ষরেখার মান হচ্ছে 0°, যে অক্ষরেখাটার মান হচ্ছে 0°, সেটির নাম হচ্ছে নিরক্ষরেখা। তাহলে পৃথিবীর যে শোয়ানো রেখাগুলো আছে পৃথিবীর পশ্চিম এবং পূর্ব দিকে, সেগুলোকে বলা হয় অক্ষরেখা। আর যেই অক্ষরেখাটার মান হচ্ছে 0°, সেটাকে বলা হয় নিরক্ষরেখা। আর যে অক্ষরেখাটার মান হচ্ছে উত্তর দিকে 23.5°, সেটাকে বলা হয় কর্কটক্রান্তি রেখা। হ্যাঁ, যে অক্ষরেখাটার মান উত্তর দিকে, যে রেখাটার মান হচ্ছে উত্তর দিকে 23.5°, তাকে বলা হয় কর্কটক্রান্তি রেখা। আর যেই অক্ষরেখাটার নিচের দিকে দক্ষিণ দিকে 23.5°, তাকে বলা হয় মকর ক্রান্তি রেখা। মকর ক্রান্তি রেখা। ঠিক আছে, তো আমাদের অক্ষরেখার সাপেক্ষে বাংলাদেশ কতটুকু পড়ছে? ধরেন এখানে বাংলাদেশটা পড়ছে, এখানে মনে করেন বাংলাদেশ, আমি অঙ্ক যদি করি আমাদের অক্ষরেখার সাপেক্ষে বাংলাদেশ কতটুকু পড়ছে? হ্যাঁ, আমাদের অক্ষরেখার সাপেক্ষে কতটুকু পড়ছে উত্তর দিকে? এটি হচ্ছে বাংলাদেশের অক্ষাংশ। এটি হলো মূলত বাংলাদেশের অক্ষাংশ। ঠিক আছে, ধরেন আমাদের বাংলাদেশ যদি আমি এখানে অঙ্কন করি আর একটু নিচে দিয়ে, মানে আমাদের বাংলাদেশ যদি অঙ্কন করি অক্ষরেখার সাপেক্ষে আমাদের কতটুকু পড়ছে সেটা হচ্ছে আমাদের অক্ষাংশ। অক্ষরেখার সাপেক্ষে আমরা কতটুকু পড়ছি, এটি হচ্ছে আমাদের অক্ষাংশ। ধরেন আমাদের এই বাংলাদেশ আমি যদি অঙ্কন করি এদিক দিয়ে বাংলাদেশ আমি যদি অঙ্কন করি, হ্যাঁ এদিক দিয়ে আমি বাংলাদেশ অঙ্কন করলাম। বাংলাদেশে আসলে চেহারাটা খারাপ হয়ে গেল যেইভাবে। এই যে আমি বাংলাদেশ অঙ্কন করলাম, তা আমাদের এই অক্ষরেখা সাপেক্ষে, এই যে অক্ষরেখা আর এই যে অক্ষরেখা, ঠিক আছে, এই সাপেক্ষে কতটুকু বাংলাদেশ সেটি হচ্ছে এখানে বলছে যে
20 থেকে শুরু হয়েছে বাংলাদেশ উত্তর দিকে, আর বাংলাদেশ গিয়ে শেষ হয়েছে 26-এ। এটি হচ্ছে বাংলাদেশের অক্ষাংশ। এটি হচ্ছে বাংলাদেশের অক্ষাংশ, মানে অক্ষরেখার সাপেক্ষে বাংলাদেশ কতটুকু, অক্ষরেখার সাপেক্ষে বাংলাদেশ কতটুকু, এটি হচ্ছে বাংলাদেশের অক্ষাংশ। অক্ষাংশ বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানান তো সবাই। তাহলে আমাদের যে পৃথিবীর মধ্যে সোয়ানো রেখাগুলো যে আসছে সেগুলোকে বলা হয় অক্ষরেখা। সেগুলোকে কি বলা হয়? অক্ষরেখা। আর যে অক্ষরেখার মান 0 ডিগ্রি, মাঝ বরাবর যেটার মান 0 ডিগ্রি, এটাকে বলা হয় নিরক্ষরেখা। এটিকে বলা হয় কি? নিরক্ষরেখা। এটিকে বলা হয় নিরক্ষরেখা। মানে এই অঞ্চলগুলোতে যে দেশগুলো পড়ছে তাদের দিন রাত্রি সমান। এই অঞ্চলগুলোতে যে দেশগুলো পড়ছে তাদের দিন রাত্রি সমান। যদি বলা হয় কোন অঞ্চলে দিন রাত্রি সমান, সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে দিন রাত্রি সমান। শুধু বলা হয় নিরক্ষীয় অঞ্চলে কি দিন রাত্রি সমান। আমি বলছি যে পৃথিবীর যে সোয়ানো রেখাগুলো আছে, হ্যাঁ, আড়াআড়ি রেখাগুলো আছে, এগুলোকে বলা হয় অক্ষরেখা। আর যেই অক্ষরেখার মানটা হলো 0 ডিগ্রি, একদম মাঝখানে, সেটাকে বলা হয় নিরক্ষরেখা বা বিষুব রেখা। হ্যাঁ, এখানে এখানে যে দেশগুলো পড়ছে তাদের হচ্ছে দিন রাত্রি সমান, মানে দিন 12 ঘন্টা আর রাত্রি হলো 12 ঘন্টা। তাহলে আমাদের অক্ষাংশ কোনটা? আমাদের অক্ষরেখায় কতটুকু পড়ছে? ধরেন বাংলাদেশ এখানে এইটুকু পড়ছে, আর বাংলাদেশের এই দক্ষিণ কোণাটা এইটুকু পড়ছে। তার মানে অক্ষরেখার সাপেক্ষে আমাদের উত্তর দিকে পড়ছে, মানে আমাদের হচ্ছে 0 ডিগ্রি থেকে আমরা উত্তর দিকে পড়ছি। হুম আমাদের 0 ডিগ্রি থেকে হচ্ছে আমাদের উত্তর দিকে পড়ছি। হ্যাঁ, উত্তর দিকে পড়ছি। এটা হচ্ছে অক্ষরেখা। তার মানে হচ্ছে আমাদের উত্তর দিকে হচ্ছে 20 ডিগ্রি শুরু হয়েছে, আর আমাদের বাংলাদেশের এই শেপটুকু 26-এ গিয়ে শেষ হয়েছে। এইটি হচ্ছে আমাদের অক্ষাংশ। এইটুকু, এই শেপটুকু হচ্ছে আমাদের অক্ষাংশ। উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যে আমাদের যে শেপটুকু, এটি হচ্ছে মূলত আমাদের অক্ষাংশ। হ্যাঁ, অক্ষাংশ। তার অক্ষরেখা কেন বলা হয়? আসলে অক্ষরেখা নাম দিয়েছে। এখন আপনার নাম হলো যে হাসনাত, এখন আপনার নাম কেন হাসনাত? হ্যাঁ, এটার নাম দিয়েছে হাসনাত। এখন আমার নাম আলামিন, আমার নাম দিয়েছে আকৃতিগত কারণে আলামিন আমি, আপনি হাসনাত, এটাই, এটার কোনো আর নাই। তাহলে আমি আবার বলছি, আপনারা একটু কান খাড়া করে শোনেন, যে পৃথিবীর যে সোয়ানো রেখাগুলো আছে এটা হলো অক্ষরেখা। আর যে অক্ষরেখাটা একদম মাঝে আছে 0 ডিগ্রিতে, সেটাকে বলা হয় নিরক্ষরেখা বা বিষুব রেখা। আর এখানে আপনি যে দেশগুলো পাবেন সেই দেশগুলোর দিন রাত্রি সমান, মানে দিন হচ্ছে 12 ঘন্টা, রাত হচ্ছে 12 ঘন্টা। আর বাংলাদেশ মনে করেন এই যে শুরু হয়েছে উত্তর দিকে, মানে পৃথিবীর উপরের দিকে হচ্ছে উত্তর দিক, আর নিচের দিকে হচ্ছে দক্ষিণ দিক, আর এই বাম পাশে হচ্ছে পশ্চিম দিক, আর এই ডান পাশে হচ্ছে পূর্ব দিক। তাহলে আমরা হলো আমাদের আমাদের অক্ষাংশ শুরু হয়েছে উত্তর দিক থেকে, শুরু হয়েছে 20 ডিগ্রি থেকে শুরু হয়েছে, 26-এ গিয়ে শেষ হয়েছে। এটি হচ্ছে মূলত আমাদের অক্ষাংশ। বুঝতে পারছেন কি না? তাহলে আমাদের অক্ষাংশ কত ডিগ্রি, এটা ব্যাপারটা বুঝতে পারছেন। আমাদের অক্ষাংশ হচ্ছে 20 ডিগ্রি 34 মিনিট থেকে, মানে এটা কিন্তু ঘড়ির কাঁটার মিনিট না, এখানে ভুল বুঝবেন না, এটা কিন্তু ঘড়ির কাঁটার মিনিট না, এটা হচ্ছে ডিগ্রির মিনিট। হ্যাঁ, মানে ডিগ্রির মিনিট আমি একটু বলে দিই ক্লিয়ার করে, ডিগ্রির মিনিট আবার কেমন। ধরেন এই যে ডিগ্রি, এই যে আমাদের কন মানে কি ডিগ্রি, এই যে ডিগ্রি, এখানে 0 ডিগ্রি আছে ধরেন, আর এখানে 1 ডিগ্রি আছে। তার মানে এই মাঝ বরাবর যদি আপনার 60টা মিনিট ফিল আপ করে তাহলে একটা পূর্ণ ডিগ্রি হয়। তাহলে একটা কি হয়? পূর্ণ ডিগ্রি হয়। হ্যাঁ, এটা হচ্ছে কনের ডিগ্রি, এটা হচ্ছে কনের ডিগ্রি। 1 ডিগ্রি সমান সমান হচ্ছে 60 মিনিট। 60 মিনিট, তো এখানে আছে 34 মিনিট আছে, এখানে 34 মিনিট আছে। এখানে যদি পুরো 60 হয়ে যেত তাহলে এখানে 21 ডিগ্রি হয়ে যেত। এখানে আছে 34 মিনিট, এখানে যদি পুরো 60 মিনিট হয়ে যেত তাহলে এটা হয়ে যেত কত? 21 ডিগ্রি। এখানে আছে 26 ডিগ্রি 38 মিনিট, এই 38 মিনিট না হয়ে যদি 60 মিনিট হয়ে যেত, এখানে হয়ে যেত 27 ডিগ্রি। তার মানে হচ্ছে এটা হলো কনের মিনিট, এটা কিন্তু ঘড়ির কাঁটার মিনিট না, এটা হচ্ছে কনের মিনিট। মানে আপনার 0 থেকে যখন আপনি 1 ডিগ্রি আপনি গুনবেন, তার মানে মাঝখানে মনে রাখবেন যেখানে 60টা মিনিট আছে। কয়টা মিনিট আছে? 60টা মিনিট আছে। একটা 60 মিনিট হলে একটা পূর্ণ ডিগ্রি হয়। আচ্ছা, দেখেন বুঝতে পারছেন কি না? কারো কোনো সমস্যা থাকলে বলবেন। মাহফুজুল হক, সুন্দর ক্লাস, অনেক ধন্যবাদ। মেঘ বালিকা, জি স্যার। অধরা শেখ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাবেয়া খাতুন, ক্লিয়ার স্যার।
অনেক ভালোভাবে বুঝিয়েছেন। এটুকু বুঝতে পারলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানান। সবাই ক্লিয়ার বুঝতে পারলে আপনারা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই আমাকে একটু কমেন্টের মাধ্যমে প্লিজ জানাবেন এটুকু যদি আপনারা বুঝতে পারেন, এটুকু যদি আপনারা ক্লিয়ার একদম একদম 100% যারা ক্লিয়ার বুঝতে পারছেন তারা জানান। আর যদি আচ্ছা আচ্ছা ডিগ্রিটা আবার বোঝাবেন, ডিগ্রিটা হলো আবার বোঝাবেন। ডিগ্রি মানে হচ্ছে আমাদের তো আসলে পৃথিবীটা তো সমতল না যে আপনি একদম কিলোমিটারে মাপবেন। হ্যাঁ আচ্ছা স্যার, দ্রাঘিমা ডিগ্রি 1 ডিগ্রির জন্য 4 মিনিট ধরা হয়। ওটা দ্রাঘিমাটা পরে আসতেছি আমরা, দ্রাঘিমা এখনো পড়াচ্ছি না, দ্রাঘিমাটা আমরা পরে আসতেছি। ঠিক আছে। আচ্ছা, আসলে আমাদের তো পৃথিবীটা সমতল না যে আপনি কিলোমিটারে মাপবেন। ঠিক আছে, আমরা ছোট ছোট ডিস্টেন্স আমরা কিলোমিটারে মাপতে পারি, কিন্তু আমাদের মাপতে হবে পৃথিবীটা হলো কণের মাধ্যমে। এটা নিয়ে আপনাদের ডিটেলস একটা ক্লাস আছে পৃথিবী পরিচিতির উপরে, ভূগোলের উপরে আমরা ক্লাসটা নিব। আর এটা নিয়ে আপনারা এইটুকু বুঝেন, আরও আস্তে আস্তে বুঝবেন, একবারে প্যানিক নেওয়ার দরকার নাই। আর এখন আমাদের দ্রাঘিমার কথা বলছে। আচ্ছা, আমাদের দ্রাঘিমাটা কত? আমাদের দ্রাঘিমাটা হলো 88°01' থেকে শুরু হয়েছে পূর্ব দিকে, আর শেষ হয়েছে 92°41' গিয়ে আমাদের শেষ হয়েছে। এখন দ্রাঘিমাটা আসলে কি, আগে আমাদেরকে দ্রাঘিমাটা বুঝে নিতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে বাংলাদেশের দ্রাঘিমাটা মনে রাখতে পারবো অতি সহজেই। তাহলে আমাদের দ্রাঘিমাটা কি? আমি দ্রাঘিমাটা যদি অঙ্কন করি, এই যে আমাদের পৃথিবী অঙ্কন করলাম, এই যে পৃথিবী অঙ্কন করলাম, এই যে পৃথিবীতে এই যে আমাদের দাঁড়ানো যে রেখাগুলো আছে, এই যে আমাদের দাঁড়ানো যে রেখাগুলো আছে, এই রেখাগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা। এই রেখাগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা। আমাদের যে পৃথিবীতে যে দাঁড়ানো রেখাগুলো আছে, আমাদের এই যে গ্লোবের মধ্যে আপনারা দেখবেন বা ম্যাপের মধ্যে যে আপনারা দেখবেন যে দাঁড়ানো রেখাগুলো আছে, সেটা হলো আমাদের দ্রাঘিমা রেখা। সেগুলো আমাদের হচ্ছে দ্রাঘিমা রেখা। আর প্রতি ডিগ্রি দ্রাঘিমার সময় পার্থক্য হচ্ছে 4 মিনিট। মানে 1 ডিগ্রি পর পর আপনি যদি আপনার অবস্থান পরিবর্তন করেন, তাহলে করে 4 মিনিট করে বাড়বে অথবা কমবে। 4 মিনিট করে বাড়বে অথবা কি হবে, কমবে। হ্যাঁ, 4 মিনিট করে বাড়বে অথবা কমবে। তো এই যে আমাদের বাংলাদেশটা, আমাদের এটা তো গ্লোবে আমরা বাংলাদেশটা এই পৃথিবীটা দেখলাম। আচ্ছা, এটা তো আমরা গ্লোবে আমরা আচ্ছা, এটা তো আমরা গ্লোবে পৃথিবীটা দেখলাম। আমরা যদি ম্যাপে পৃথিবীটা দেখি কেমন হবে? ধরেন আমরা ম্যাপে পৃথিবীটা দেখি, আমরা যদি ম্যাপে দেখি পৃথিবীটা, ধরেন আমরা ম্যাপ আর্ট করলাম, একটা পৃথিবীতে একটা ম্যাপ অঙ্কন করলাম। এটা মনে করেন একটা ম্যাপ। ঠিক আছে, ম্যাপ অঙ্কন করলাম। তাহলে এটা আমরা পেয়েছিলাম কি? এটা আমরা পেয়েছিলাম হচ্ছে এই যে রেখাটা মাঝ বরাবর, সেটা হচ্ছে নিরক্ষরেখা পেয়েছিলাম। ঠিক আছে। আর এই দাঁড়ানো রেখাগুলোর নাম কি? এই দাঁড়ানো রেখাগুলোর নাম হচ্ছে দ্রাঘিমা রেখা। আর এটার 0 ডিগ্রির নাম হচ্ছে, এটাকে বলা হয় মূল মধ্য রেখা। হ্যাঁ, এটার যে মাঝ বরাবর যে দ্রাঘিমা রেখাটা আছে, এটা হচ্ছে মূল মধ্য রেখা। এটা হচ্ছে লন্ডনে রয়েছে, এটা হচ্ছে লন্ডনে রয়েছে, যেটাকে বলা হয় গ্রিনিচ মান মন্দির। হ্যাঁ, মানে দ্রাঘিমা রেখার মাধ্যমে সময়ের ব্যবধান নির্ণয় করা হয়। যদি বলা হয় দ্রাঘিমা রেখার মাধ্যমে কি নির্ণয় করা হয়? সময়ের পার্থক্য নির্ণয় করা হয়। আর অক্ষরেখার মাধ্যমে কি করা হয়? অবস্থানের জানা যায়, একটা দেশের অবস্থান বা বিভিন্ন দেশের অবস্থান। তাহলে বাংলাদেশটা কোন দিকে আছে? আমি তো বললাম আপনাদের, এই দিক উপরের দিক হচ্ছে উত্তর দিক, হ্যাঁ, নিচের দিক হলো দক্ষিণ দিক, আর আমাদের বামে হলো পূর্ব দিক, পশ্চিম দিক, আমাদের ডানে হলো পূর্ব দিক। হ্যাঁ, তো আমরা তো পাইলাম যে বাংলাদেশটা, হ্যাঁ, অক্ষরেখার দিক দিয়ে বাংলাদেশটা আছে উত্তরে আছে। আমাদের বাংলাদেশ অক্ষরেখার দিক দিয়ে আছে হলো উত্তরে। এই যে আমি বাংলাদেশ যদি একটা অঙ্কন করলাম, যে আমরা এই যে উত্তরে আছে আমাদের বাংলাদেশটা, বাংলাদেশটা আছে কোথায়? উত্তরে। হ্যাঁ, বাংলাদেশ আছে আমাদের অক্ষরেখার দিক দিয়ে উত্তরে। তাহলে উত্তরে আমাদের অক্ষরেখা শুরু হয়েছে কখন থেকে? আমরা দেখলাম যে অক্ষরেখা আমাদের শুরু হয়েছে 20 ডিগ্রি থেকে শুরু হয়েছে সামথিং, আর আমাদের অক্ষরেখা শেষ হয়েছে 26 ডিগ্রিতে সামথিং। এটা হচ্ছে আমাদের অক্ষাংশ, এটি হলো আমাদের অক্ষাংশ। হ্যাঁ, আমাদের শুরু হয়েছে অক্ষরেখা উত্তর দিকে,
20 ডিগ্রি থেকে 26 ডিগ্রি, এখানে আমি লিখছি কিন্তু দেখেন যে আমাদের বাংলাদেশের অক্ষাংশ হচ্ছে 20 ডিগ্রি 34 মিনিট উত্তর হতে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ, এটা হচ্ছে আমাদের অক্ষরেখা। এখন আমাদের দ্রাঘিমা রেখাটা কোন দিকে? এটা তো লন্ডন, এই লন্ডন থেকে আমাদের কোন দিকে, পূর্ব দিকে না পশ্চিম দিকে? পূর্ব দিকে না পশ্চিম দিকে কমেন্টের মাধ্যমে জানান তো, পূর্ব দিকে না পশ্চিম দিকে? তাবাসম, হ্যাঁ রিপিট তো করছি, দেখেন তাহলে আমাদের পূর্ব দিকে না পশ্চিম দিকে আমাদের দ্রাঘিমাটা শুরু হয়েছে। এই যে আমাদের একটা দ্রাঘিমা শুরু হয়েছে, এটা হচ্ছে 88 ডিগ্রি পূর্ব দিকে, আর শেষ হয়েছে কোথায় আমাদের দ্রাঘিমাটা বাংলাদেশকে টাচ করেছে? সেটা হলো 92 ডিগ্রি। 92 ডিগ্রি মানে আমাদের এই শেপটুকু হচ্ছে আমাদের দ্রাঘিমাংশ পূর্ব দিকে, আমাদের এই শেপটুকু হচ্ছে দ্রাঘিমাংশ পূর্ব দিকে। তাহলে আমাদের এইটুকু হচ্ছে অক্ষাংশ, এইটুকু হচ্ছে আমাদের অক্ষাংশ উত্তর দিকে, আর এইটুকু হচ্ছে আমাদের দ্রাঘিমাংশ পূর্ব দিকে, পূর্ব দিকে। আচ্ছা দেখেন ক্লিয়ার, বুঝতে পেরেছেন কিনা? তাহলে আমরা এখান থেকে আর বেশি আলোচনা করব না। দেখেন এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা, এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান, কমেন্টের মাধ্যমে জানান এই পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন কিনা। আমাদের তাহলে অক্ষাংশ হচ্ছে 20 ডিগ্রি, হ্যাঁ 20 ডিগ্রি থেকে 26 ডিগ্রি, আর দ্রাঘিমাংশ হচ্ছে আমাদের 88 থেকে 92 ডিগ্রি। হ্যাঁ ক্লিয়ার কিনা? তাহলে আমরা এখানে আর আলোচনা করব না। আচ্ছা ইসরাত জাহান জি ক্লিয়ার, তনিনাহার যে তমা জি ক্লিয়ার স্যার। আচ্ছা তাহলে আমরা তাহলে আর কোনো প্রবলেম কারো আছে কিনা? মনে হয় কারো প্রবলেম নাই, আশা করি সবাই বুঝতে পারছেন। আর না বুঝতে পারলে আপনারা ভিডিওটা আবার রিপিট করে দেখবেন, না বুঝতে পারলে আপনারা ভিডিওটা আবার রিপিট করে দেখবেন। পিডিএফ পেয়ে যাবেন, সমস্যা নাই, পিডিএফ পেয়ে যাবেন। আচ্ছা দ্রাঘিমা মিন্স হচ্ছে যে আমাদের যে দাঁড়ানো রেখাগুলো আছে সেটা হচ্ছে দ্রাঘিমা রেখা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এগুলো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের পরীক্ষার জন্য। তাহলে আমাদের হলো যদি বলা হয় বাংলাদেশের অক্ষাংশ কত, 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট, এটি হচ্ছে উত্তর অক্ষাংশ। আর আমাদের যদি বলে দ্রাঘিমাংশ কত, দ্রাঘিমাংশ হচ্ছে আমাদের 88 ডিগ্রি 01 মিনিট পূর্ব থেকে, এরপরে হচ্ছে আমাদের হলো 92.41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ। আচ্ছা যেহেতু পিডিএফ পেয়ে যাবেন আপনারা সবাই। এরপরে আমরা যেহেতু আমাদের বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য, বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত দেয়া আছে এটি মুখস্থ করবেন, এগুলো কোনো টেকনিক নাই। বাংলাদেশের মোট সীমানা দৈর্ঘ্য হচ্ছে আমাদের 5138, 5138 কিলোমিটার আমাদের মোট সীমান্ত দৈর্ঘ্য। যেমন ভারত, মিয়ানমার, তারপর আমাদের উপকূলীয় দৈর্ঘ্য মিলে হচ্ছে টোটাল 5138 কিলোমিটার, 38 কিলোমিটার। তারপরে আমাদের এরপর হচ্ছে আমাদের হলো যদি বলে ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত, ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 4156 কিলোমিটার, 4456 কিলোমিটার। আর এরপরে হলো আমাদের মিয়ানমারের সাথে সীমান্ত দৈর্ঘ্য কত, মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত, সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে সীমান্ত দৈর্ঘ্য কত মিয়ানমারের সাথে আমাদের সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 281 কিলোমিটার, 281 কিলোমিটার। আর আমাদের উপকূলীয় সীমান্ত দৈর্ঘ্য, বাংলাদেশের উপকূলীয় সীমান্ত দৈর্ঘ্য কত হচ্ছে আমাদের হলো কত,
711 কিলোমিটার। এগুলো মুখস্থ করবেন, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর চলে যাচ্ছি বাংলাদেশের সাথে আমাদের মিয়ানমারের 3টা জেলার সীমানা রয়েছে। মিয়ানমারের সাথে আমাদের 3টা জেলার সীমানা রয়েছে। হ্যাঁ, ভারতের সাথে আমাদের সীমানা রয়েছে। আচ্ছা, লিখতে হবে না, আপনাদের লিখতে হবে না, কারো লিখবেন না, লেখার দরকার নাই, পিডিএফ দিয়ে দেওয়া হবে, লেখার দরকার নাই। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের 271ও আছে। 271টা হলো বিজিবি রিপোর্ট অনুযায়ী হচ্ছে 271, আর মাধ্যমিক ভূগোল অনুযায়ী হচ্ছে 281। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানার জেলা হচ্ছে 3টা আছে। আর এই জেলাগুলোর নামগুলো পড়বেন। জেলাগুলো হলো কি কি? রাঙামাটি, বান্দরবান আর হচ্ছে কক্সবাজার। মিয়ানমারের সাথে যে আমাদের 3টা জেলার সাথে যুক্ত আছে আমাদের, সেটা হলো রাঙামাটি, বান্দরবান এবং কক্সবাজার। এই 3টা জেলার সাথে মিয়ানমারের সীমান্ত আমাদের আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখেছি আচ্ছা, এরপরে রাঙামাটি জেলার সাথে আমাদের কি আছে? ভারত এবং মিয়ানমারের উভয় সীমান্ত রয়েছে। হ্যাঁ, এটা পরীক্ষায় ব্যাপক আসে যে আমাদের। আচ্ছা, আপনারা বলছেন পিডিএফ ফাইল ওপেন হয় না। আচ্ছা, আমরা তাহলে দেখি অন্য টেকনিকে দেওয়া যায় কি না পিডিএফ ফাইল। আচ্ছা, আমাদের ভারত মিয়ানমার এর সাথে রাঙামাটির উভয় সীমান্ত রয়েছে। রাঙামাটিটার উভয় সীমান্ত। আচ্ছা, আমাদের ঢাকা এবং বরিশাল বিভাগের সাথে কোনো সীমানা নাই কারো। ঢাকার সাথে নাই এবং বরিশাল বিভাগের সাথে আগে সীমানা নাই। আগে ছিল, আগে যখন ময়মনসিংহ বিভাগটা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত ছিল, তখন ঢাকার সাথে ভারতের সীমানা রয়েছিল, কিন্তু এখন নাই। এখন যেহেতু ময়মনসিংহ বিভাগটা আলাদা হয়ে গেছে, ঢাকা থেকে আলাদা হয়ে গেছে, এখন সীমানা নাই। আচ্ছা, বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টা। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি? 30টি। আর মিয়ানমারের সাথে কয়টি? সাথে হচ্ছে 3টি। যে তিনটা আমরা পড়লাম, রাঙামাটি, বান্দরবান এবং কক্সবাজার। এখন আপনাদের হয়তো মনে হতে পারে যে স্যার তাহলে 32টা হয় কেমনে, 33টা হয়ে যায়, তাই না? কিন্তু না, কারণ হচ্ছে রাঙামাটির সাথে উভয় সীমান্ত রয়েছে, ভারতও আছে এবং মিয়ানমারেরও আছে, এই জন্য আমাদের সীমান্তবর্তী জেলা হচ্ছে 33টা। আচ্ছা, বাংলাদেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। কর্কট ক্রান্তি রেখা যেটা দেখাইলাম, আমাদের কর্কট ক্রান্তি রেখা যেটা দেখাইলাম, সেটা হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে। কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে, ঠিক আছে? বাংলাদেশের উপর দিয়ে যে অক্ষরেখাটা আরেকটা এক্সট্রাভাবে অতিক্রম করেছে, সেটির নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, ঠিক আছে? কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। আচ্ছা, বাংলাদেশের সর্বদক্ষিণের স্থানের নাম হচ্ছে সেন্ট মার্টিন। হ্যাঁ, বাংলাদেশের সর্বদক্ষিণের সেন্ট মার্টিন। যদি বলে বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান, এটা সেন্ট মার্টিন দিবেন না, এটা দিবেন আপনার হচ্ছে সেরাদ্বীপ। যদি বলে বাংলাদেশের সর্বদক্ষিণের স্থানের নাম কি? সেরাদ্বীপ। আর যদি বলা হয় বাংলাদেশের দক্ষিণের ইউনিয়নের নাম, সেটা দিবেন সেন্ট মার্টিন, ঠিক আছে? সেন্ট মার্টিন। যদি বলে স্থান, তাহলে দিবেন সেরাদ্বীপ। যদি বলে বাংলাদেশের সর্বদক্ষিণের স্থানের নাম কি? সেরাদ্বীপ। আর যদি বলে ইউনিয়নের নাম কি? সেন্ট মার্টিন। আচ্ছা, বাংলাদেশের সর্বোত্তরের স্থানের নাম কি? বাংলাবান্দা। হ্যাঁ, বাংলাদেশের সর্বোত্তর স্থানের নাম হচ্ছে বাংলাবান্দা। যদি বলে সর্বোত্তরের উপজেলার নাম কি? হ্যাঁ, উত্তরের জেলার নাম হচ্ছে পঞ্চগড়, আর উপজেলার নাম হচ্ছে তেঁতুলিয়া। আচ্ছা, দেখেন এই পর্যন্ত যতটুকু আলোচনা করলাম আপনারা বুঝতে পেরেছেন কিনা? মুসলিমা তাবাসসুম দিয়েছেন, উম্মে কি জুবিরা, উম্মে জুবরা। ফাইল ওপেন হয় না, এটা নিয়ে আমরা দেখবনি।
হাসি ইসলাম যুক্ত আছেন। দেখেন, এখন লিখতে গেলে তো ক্লাস শুনতে সমস্যা হয়, লেখার দরকার নাই, পিডিএফ পড়বেন, এত টাইম আছে নাকি? আপনারা পড়বেন বেশি, লিখবেন কম, আপনাদের তো রিটেন নাই, ঠিক আছে? এইটাই প্রিলি, এইটাই রিটেন আপনাদের, ঠিক আছে? আপনাদের তো রিটেন নাই, তো এখন আপনারা নোট করে, ঠিক আছে, এত আনুষ্ঠানিকতা দরকার নাই, একদম থ্রোলি খারার উপরে একদম পুরা পড়ে প্রিপারেশন আপনারা নেবেন। তারপর হচ্ছে নাজমা আক্তার জি বুঝতে পেরেছেন, রাশিদুল হোসেন বুঝতে পেরেছেন। হ্যাঁ, এগুলো একদম সাজেশন, একদম হট সাজেশন, ঠিক আছে? উত্তরের উপজেলার নাম কি হবে? তেঁতুলিয়া। উপজেলা হচ্ছে তেঁতুলিয়া। আছে সমুদ্র সীমা, সমুদ্র সীমা যদি আমি বলি, আচ্ছা উত্তরের ইউনিয়ন হচ্ছে বাংলাবান্ধা। হ্যাঁ, উত্তরের ইউনিয়ন হচ্ছে বাংলাবান্ধা। আর যদি বলা হয় উত্তরের ইউনিয়ন, হ্যাঁ, বাংলাবান্ধা। আচ্ছা দেখেন, বাংলাদেশের সমুদ্র সীমা, আমাদের শেষেরটা বুঝেন নাই, শেষেরটা হচ্ছে বাংলাদেশের সর্ব উত্তরের স্থানের নাম হলো কি? বাংলাবান্ধা। বাংলাবান্ধা দিয়ে আর আর অধিকার নাই। আচ্ছা, বাংলাদেশের সমুদ্র সীমা মানে আমাদের সমুদ্র যে উপকূল সীমা, সমুদ্র দুইটা দেশের সাথে আছে, একটা হলো ভারতের সাথে, একটা মিয়ানমারের সাথে আমাদের আছে। আমাদের দক্ষিণে যে সাগরটা আছে সেই সাগরটার নাম হচ্ছে বঙ্গোপসাগর। এটা ভারত মহাসাগরের একটা অংশ। বঙ্গোপসাগরটা হলো ভারত মহাসাগরের একটি অংশ। বঙ্গোপসাগরটা হলো ভারত মহাসাগরের একটি অংশ, ঠিক আছে? আর আমাদের সমুদ্র সীমা মূলত ভারত এবং মিয়ানমারের সাথে অবস্থিত। আচ্ছা, ব্লু ইকোনমি, এই ব্লু ইকোনমিটা কি? ব্লু ইকোনমিটা হলো যে সমুদ্র সম্পদ কাজে লাগিয়ে দেশের যে অর্থনৈতিক উন্নয়ন, সেটা হচ্ছে ব্লু ইকোনমি। হ্যাঁ, ব্লু ইকোনমি এটা কি? এটা হলো যে সমুদ্রের সম্পদ কাজে লাগিয়ে যে একটা অর্থনৈতিক উন্নয়ন, সেটাকে বলা হচ্ছে ব্লু ইকোনমি। ধরেন সমুদ্রের মাছ, সমুদ্রের কয়লা, সমুদ্রের গ্যাস, ঠিক আছে, সমুদ্রের জাহাজ চলাচল, এগুলো আপনি ব্যবহার করে যে আপনার অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, এটা হচ্ছে ব্লু ইকোনমি। আর ব্লু ইকোনমি শব্দটি প্রথম ব্যবহার করেছেন ব্লু ব্লু ইকোনমি, ব্লু ইকোনমি শব্দটি শব্দটি প্রথম ব্যবহার করেন গুন্টার গুন্টার গ্রাস। গুন্টার গ্রাস, হ্যাঁ, গুন্টার গ্রাস বেলজিয়ামের, বেলজিয়ামের বেলজিয়াম বেলজিয়াম গুন্টার গ্রাস না, গুন্টার পাউলি, গুন্টার পাউলি, গুন্টার পাউলি, গুন্টার পাউলি। আচ্ছা, এরপর হচ্ছে যে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত, সেটা হচ্ছে 200 নটিক্যাল মাইল। 200 নটিক্যাল মাইল, হ্যাঁ, অর্থনৈতিক সমুদ্র সীমা কত? 200 নটিক্যাল মাইল। মানে আমরা আমাদের কক্সবাজারের উপকূল থেকে একদম পুরো 200 নটিক্যাল মাইল পর্যন্ত আমরা এর নিচে যে সম্পদ আছে, কয়লা, তেল, গ্যাস, মাছ, এগুলো উত্তোলন করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অর্থনৈতিক সমুদ্র সীমা। অর্থনৈতিক সমুদ্র সীমাকে ইংরেজিতে বলা হয় এক্সক্লুসিভ ইকোনমিক জোন। ইংরেজিটা পরীক্ষায় আসে, এটাকে বলা হয় এক্সক্লুসিভ। এটাকে বলা হয় কি? এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, ইকোনমিক জোন, জোন, ঠিক আছে? আমাদের অর্থনৈতিক সমুদ্র সীমা মানে আপনি কক্সবাজার থেকে, হ্যাঁ, এই যে উপকূল থেকে আপনি একদম দক্ষিণ দিকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত আপনি এখান থেকে মাছ নিতে পারবেন, তেল নিতে পারবেন, ঠিক আছে? আর আমাদের রাজনৈতিক সমুদ্র সীমা কত? সেটা হচ্ছে 12 নটিক্যাল মাইল। রাজনৈতিক সমুদ্র সীমাকে ইংরেজিতে বলা হয় টেরিটোরিয়াল জোন, টেরিটোরিয়াল জোন, টেরিটোরিয়াল জোন, টেরিটোরিয়াল জোন, টেরিটোরিয়াল জোন। আমাদের এটা হচ্ছে রাজনৈতিক সমুদ্র সীমা। মানে আমরা শুধুমাত্র 12 নটিক্যাল মাইল পর্যন্ত কি রাখতে পারবো? আমাদের সার্বভৌমত্ব পাওয়ার পারবো, মানে আমাদের নৌবাহিনী থাকতে পারবে, এরপরে আর যেতে পারবে না। এটা আন্তর্জাতিক আইন, এটা হচ্ছে আন্তর্জাতিক আইন। আমরা 200 নটিক্যাল মাইল পর্যন্ত কি করতে পারবো? সম্পদ নিতে পারবো, বাট আমাদের মানে সামরিক বাহিনী শুধুমাত্র 12 নটিক্যাল মাইলের মধ্যে থাকবে।
আর নটিক্যাল মাইলটা হচ্ছে 1 নটিক্যাল মাইল, 1 নটিক্যাল মাইল সমান হচ্ছে 1.85 কিলোমিটার, মানে 1 কিলোমিটার থেকে একটু বেশি, 1 কিলোমিটার থেকে একটু বেশি, এটা হচ্ছে নটিক্যাল মাইল। নটিক্যাল মাইল আমাদের বাংলাদেশের সাথে দুইটা দেশের মধ্যে সমুদ্র সীমা নিয়ে বিরোধ ছিল। হ্যাঁ, বিরোধ ছিল, এটা নিষ্পত্তি হয় মিয়ানমারের সাথে, সেটা হচ্ছে 14 মার্চ 2012 সালে মিয়ানমারের সাথে। হ্যাঁ, 14 মার্চ 2012 সালে এটা বিরোধ নিরসন হয়। আর বাংলাদেশের সাথে ভারতের মধ্যে সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি হয় কবে? এটি হচ্ছে 8 জুলাই 2014 সালে 2014 সালে। আচ্ছা, আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, এটা হলো যে আদালতের মাধ্যমে হয়, এটি হয় বাংলাদেশ, এটি হলো বাংলাদেশ, এটি হয় ইটলসের মাধ্যমে, এটি হয় নিষ্পত্তি হয় ইটলসের মাধ্যমে। আচ্ছা, সমুদ্র বিজয়ের পরে বাংলাদেশের আয়তন কত হবে? বাংলাদেশের আমরা আরো কতটুকু জয় করেছিলাম? আচ্ছা, ছিটমহল যুক্ত হওয়াতে বাংলাদেশের আয়তন বাড়ছে স্থলভাগের, আর সমুদ্রে আমরা আরো বাংলাদেশের সমান একটা বাংলাদেশ পাইছি। এটা 7 জুলাই না, 7 জুলাই রিপোর্টটা দিছিল আন্তর্জাতিক আদালত, আমরা এটা প্রকাশ করেছিলাম 8 জুলাই 8 জুলাই আমরা প্রকাশ করেছিলাম। হ্যাঁ, আচ্ছা, এই আদালতটার নাম ছিল এটার নাম ছিল ইটলস। ইটলসে, এটির নাম ছিল ইটলস। এটি হলো ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। আচ্ছা, এটা ইটলসটা হচ্ছে জার্মানির হামবুর্গে অবস্থিত। এটার স্থান হচ্ছে, হ্যাঁ, ইটলসের স্থানটা হলো হামবুর্গ জার্মানিতে এই আদালত। আর এই আদালতের নাম ছিল পিসিএ। এই আদালতের নাম ছিল পিসিএ। এর পুনর হচ্ছে পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। আর এর সদর দপ্তর স্থানটা ছিল, সদর দপ্তর হেগ, নেদারল্যান্ড। আচ্ছা, বাংলাদেশের বর্তমান আয়তন কত হবে? বাংলাদেশের আয়তন হবে এখন বর্তমানে 1,47,610, তবে এখনো গ্যাজেট হয় নাই, ওটা আমরা পরে বলতেছি। আচ্ছা, দেখেন এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা। তা আমরা নতুন টপিকে চলে যাই। এরপর হচ্ছে আমরা পড়ব হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ছিটমহল ছিল। বাংলাদেশ এবং ভারতের মধ্যে ছিটমহলটা আসলে কি?
ছিটমহলটা বোঝার জন্য আমাদের একটু চিত্র অঙ্কন করতে হবে, তাহলে বুঝতে পারবেন না। ছিটমহলটা হলো, ধরেন আগে তো আমাদের অভিন্ন ভারতবর্ষ ছিল, তাই না? আগে তো আমাদের অভিন্ন ভারতবর্ষ ছিল, ধরেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ভূখণ্ড ছিল, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ভূখণ্ড, তাই না? এটা আমাদের বাংলাদেশের ভূখণ্ড, আর এদিকে ছিল ভারতবর্ষ। এদিকে ভারতবর্ষ। তো কি হলো, আগে তো আমরা একটাই ছিলাম, তাই না? আগে আমরা একটাই ছিলাম, অভিন্ন ভারতবর্ষ ছিলাম। তো দেখেন, এই যে বাংলাদেশের এই বাংলার কিছু জমিদাররা, এই বাংলার উত্তরবঙ্গের কিছু জমিদাররা ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে কিছু সম্পদ জমিজমা ক্রয় করেছিল। আবার পশ্চিমবঙ্গের কিছু জমিদাররা আবার কি করেছিল, পূর্ববঙ্গে কিছু তাদের জমিদারিত্ব ছিল। তো এই ইন্ডিয়ার, বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ার জমিদারিত্ব ছিল প্রায়, স্থান ছিল 111টা, আর আমাদের ইন্ডিয়াতে ভিতরে ছিল 51টা। 51টা, ঠিক আছে? তার মানে আপনি যখন অভিন্ন ছিলেন, একটাই দেশ ছিল যখন, আপনি তো অন্য জায়গায় আপনি জমি কিনতেই পারেন, এটা তো স্বাভাবিক, তাই না? এখন যেহেতু বাংলাদেশ একটা অভিন্ন, ধরেন আপনি এখন বগুড়ার, আপনি এখন ঢাকায় এসে জায়গা জমি কিছু করছেন, অ্যাসেট করছেন, বা ঢাকার লোক বগুড়াতে গিয়েও কিছু অ্যাসেট করছে, জমি ক্রয় করছে। তো যখন 47 সাল হলো, এটা দেশ বিভাগ হয়ে গেল 47 সালে, তখন তো দেশ আলাদা হয়ে গেল। জমি তো তুলে আর আনা যায় না, এগুলোর কিন্তু মীমাংসা হয় নাই তখন। এই 111টা আর 51টা, মোট হচ্ছে 162টার, এটার কোনো মীমাংসা হয়নি। এই যে অমীমাংসিত ভূখণ্ডগুলো হচ্ছে ছিটমহল। হ্যাঁ, যে আগে ছিল কিন্তু পরবর্তীতে এটা মীমাংসা হয় নাই, এটাই হচ্ছে ছিটমহল। ছিটমহলের সংজ্ঞাটা তাহলে কি? ছিটমহলের সংজ্ঞাটা হলো যে ছিটমহলের সংজ্ঞাটা হলো যে একটা দেশের ভূখণ্ড যখন বিক্ষিপ্তভাবে আরেকটি অন্য কোনো দেশে থাকে, সেটা হচ্ছে ছিটমহল। ছিটমহল। তাহলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে মোট ছিটমহল ছিল কয়টি? 162টি ছিটমহল ছিল, মুখস্থ রাখবেন। আর এই ছিটমহল আমাদের মধ্যে বিনিময় হয়েছে কবে? ভারত এবং ইসের মধ্যে 31 জুলাই 2015 সালে। ছিটমহল আমরা কিভাবে বিনিময় হয়েছে? বিনিময় হয়েছে যে বাংলাদেশের ভিতরে যে 111টা ভারতের ছিটমহল ছিল, এটা বাংলাদেশের সাথে যুক্ত হয়ে যায়। আর ভারতের সাথে, যেটা ভারতের ভিতরে বাংলাদেশের 51টা ছিটমহল ছিল, সেটা ভারতের ভিতরে যুক্ত হয়ে যায়, ঠিক আছে? আর আমাদের একটা ছিটমহলে যাওয়ার জন্য ভারতের একটা ভূখণ্ড ব্যবহার করতে হয়, যেটার নাম হচ্ছে 3 বিঘা করিডোর। হ্যাঁ, আমাদের ভারতে যাওয়ার জন্য একটা ভূখণ্ড ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে 3 বিঘা করিডোর। এটা হচ্ছে লালমনিরহাট জেলার 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 কোথায়? পাটগ্রামে। পাটগ্রামে অবস্থিত, তিস্তা নদীর পাশে অবস্থিত। মানে এই এই ছিটমহলটার নাম হচ্ছে আমাদের অঙ্গারপতা ও দহগ্রাম। আঙ্গারপতা এবং দহগ্রাম। এই ছিটমহলটা যাওয়ার জন্য আমাদের ভারতের কিছু ভূখণ্ড ব্যবহার করতে হয়, এটার নাম হলো যে 3 বিঘা করিডোরে, যে আমাদের এখন বলে ফেলছে রাশেদ, আঙ্গরপতা, দহগ্রাম, 3 বিঘা। আমার জেলা লালমনিরহাট। হ্যাঁ, মনিরহাটে, লালমনিতে, এখানে আছে 3 বিঘা করিডোর। এর আয়তনটা হলো 3 বিঘা করিডোর আয়তনটা অনেক সময় পরীক্ষায় আসে। 3 বিঘা করিডোর এর আয়তন কত? 178 মিটার। এখানে আমার গুণ চিহ্নটা আসে না, আমি তাহলে গুণ চিহ্ন ইনসার্টে পাবো কিনা দেখি, সিম্বল থেকে। আচ্ছা, গুণ চিহ্ন পাচ্ছি না, এখানে গুণ লিখলাম। গুণ কত? 85 মিটার। 85 মিটার। হ্যাঁ, গুণ চিহ্ন আমার ল্যাপটপে আসছে না। 85 মিটার। মিটার গুণ, ঠিক আছে? আর আমাদের সাথে ভারতের যে ছিটমহল হস্তান্তরিত হয়েছে, 111টা আমরা পাইছি, এতে করে আমাদের আয়তনটা বাড়বে। হ্যাঁ, বা আয়তন বাড়বে। ছিটমহল,
ছিটমহল হস্তান্তরিত হওয়ায় বাংলাদেশের আয়তন হবে 1,47,610 বর্গ কিমি। এটা এখনো গ্যাজেট হয়নি, এটি নিয়ে কোনো গ্যাজেট হয়নি, ঠিক আছে। যদি এইভাবে প্রশ্নটি আসে যে ছিটমহল হস্তান্তরিত হওয়ার ফলে বাংলাদেশের আয়তন কত হবে, তাহলে উত্তর করবেন 1,47,610 বর্গ কিলোমিটার। আচ্ছা, আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা সবাই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন ক্লিয়ার কিনা। করিডোর মূলত কি? করিডোর মূলত বারান্দার মতো। করিডোর এই যে দেখেন, মনে করেন আপনি ট্রেনের বগি দেখছেন না বা বাস দেখছেন না, দুই পাশে সিট, আপনি মাঝখান দিয়ে যাচ্ছেন, এটাই হচ্ছে করিডোর। করিডোর মানে হচ্ছে বারান্দা, করিডোর মানে রাস্তা, ঠিক আছে। দুই পাশে ভারত, মাঝখান দিয়ে আপনার যেটা রাস্তা সেটা হচ্ছে হবে। হ্যাঁ, গেজেট তো অবশ্যই হবে, কবে হয় সেটা বলা মুশকিল। আচ্ছা স্যার, মিটারের বিষয়টা বুঝলাম না। এটা হচ্ছে করিডোরের আয়তন কত? আয়তন বুঝেন না? দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই যে দৈর্ঘ্য হচ্ছে 178 আর প্রস্থ হচ্ছে 85 মিটার, এটাই হচ্ছে আয়তন। আয়তন মানে হচ্ছে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থকে বলা হয় আয়তন। দৈর্ঘ্যটা হচ্ছে কত? 178 আর প্রস্থ হচ্ছে 85 মিটার, এটাই হচ্ছে আয়তন। করিডোর মানে রাস্তা। যে আপনি ভারতের ভূখণ্ড ব্যবহার করে আপনি আবার আপনার বাংলাদেশে যাচ্ছেন। আমি করিডোরটাকে যদি একটু চিত্র আর্ট করে দেই তাহলে আরো ক্লিয়ার হবেন করিডোর কি জিনিস। ধরেন এইটা আপনার বাংলাদেশ, এটা আপনার বাংলাদেশ। ধরেন এটা হচ্ছে বাংলাদেশের ছিটমহলটা, হ্যাঁ, আঙ্গরপোতা এবং দহগ্রাম। আর এই পাশে ধরেন ইন্ডিয়া, এই পাশে ধরেন ইন্ডিয়া, ইন্ডিয়া, এই পাশেও ধরেন ইন্ডিয়া। এই যে একটা রাস্তা দিয়েছে আপনাকে, এই যে ইন্ডিয়ার রাস্তা, এই বাংলাদেশ থেকে এই ছিটমহল এখান থেকে যাওয়ার জন্য যে রাস্তাটা দিছে, এটা হচ্ছে করিডোর। করিডোর। আব্দুল হাসনাত কি জয়, যে অভি বলছে গুণ করতে বর্গমিটার হয় না। বর্গমিটারকে আমি গুণ করেছি কিনা? গুণ তো করি নাই, গুণের ফলাফল তো করি নাই, আমি গুণ চিহ্ন দিয়েছি, তাহলে বর্গমিটার কেন হবে? গুণ তো আমি করি নাই। এটা গুণ যখন করব তাহলে তখন বর্গমিটার হবে। এই তাহলে এটা গুণ যদি করেন আপনি 178, যদি 178 সাথে যদি 85 গুণ করেন, তাহলে সমান সমান দিলে যেটা ফলাফল আসবে সেটার সাথে হচ্ছে বর্গমিটার হবে। আমি তো বর্গমিটার করি নাই, আমি তো গুণ তো করি নাই। তাসলিমা আমির, ক্লাসটা 9টায় হলে মনোযোগ দিয়ে করতে পারতাম, সংসার বাচ্চা সব গুছিয়ে 8টায় পারি না স্যার, একবার জয়েন করে মাত্র ক্লাসে করতে এলাম। আসলে এর মধ্য দিয়েই করতে হবে, ঠিক আছে। সংসার সামলিয়ে তার বাচ্চা, তারপরে পরিবার, সংসার, এরা যখন করতে পারবেন তখন আপনি হবেন কি ইতিহাস। কষ্ট করতে হবে। এমন দেখেছি যে বাচ্চাকে, হ্যাঁ, কোলে রাখতে বাচ্চা ঘুমিয়ে পড়ছে, হ্যাঁ, বাচ্চা ঘুমিয়ে পড়ছে, তারপরে কোলে রেখে ক্লাস করছে। হ্যাঁ, মনোযোগ আপনি, এই ক্লাসটা তো রেকর্ডেড থাকবে, আপনি আবার সেকেন্ড টাইম দেখবেন তখন আপনার ইজিলি হয়ে যাবে। এখন যতটুকু পারেন করেন, সমস্যা নেই। এখন বাচ্চাকে নিয়ে করেন, হ্যাঁ, যতটুকু পারেন করেন। আবার বাচ্চা ঘুমিয়ে গেলে আবার রাত্রে একদম কাঁচা অবস্থায় কি করবেন, আবার রাত 11টা 12টা তখন আবার হেডফোন দিয়ে আপনি শুনবেন, ঠিক আছে। আচ্ছা, এটা আপনারা বুঝতে পেরেছেন, দোয়া করেছেন। নাজমা আক্তার, ব্যক্তিগতভাবে আপনার জন্য অনেক মন থেকে দোয়া রইল, অনেক ভালো বলেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপর হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি। বাংলাদেশের ভূপ্রকৃতি মানে আমাদের মাটিটা কেমন, এটি হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি, ঠিক আছে। তাহলে বাংলাদেশের ভূপ্রকৃতিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। 3 ভাগে ভাগ করতে পারি বাংলাদেশের ভূপ্রকৃতিকে। যদি বলে বাংলাদেশের ভূপ্রকৃতি কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে। আমাদের একটা ভূপ্রকৃতির নাম হলো
তিন ভাগে আমরা ভাগ করতে পারবো। ভাগগুলো আমরা একটু লিখি। যদি ভাগগুলো হচ্ছে, একটা হচ্ছে টারশিয়ারি যুগ, টারশিয়ারি টারশিয়ারি যুগের সোপান, টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, সমূহ সমূহ তারপরে আরেকটা ভাগের নাম হলো আমাদের, খ নাম্বার দেই, প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। আরেকটা হলো আমাদের গ নাম্বার, সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। তাহলে এটা দেখার জন্য আমাদেরকে চিত্র দেখতে হবে একটু। চিত্র না দেখলে আমরা বুঝতে পারবো না এটা কি জিনিস এবং টারশিয়ারি যুগ কাকে বলে, সাম্প্রতিককাল কাকে বলে। ধরেন আমি যদি এই যে বাংলাদেশ অঙ্কন করলাম, আমি যদি একটা বাংলাদেশ অঙ্কন করি, আসলে বাংলাদেশের যেই 12 বিটকাল অবস্থা, অঙ্কনও ভালো হয় না, চারিদিক থেকে ষড়যন্ত্র। ধরেন এই যে বাংলাদেশ অঙ্কন করলাম মাউস দিয়ে, এই যে বাংলাদেশ বানাইলাম, ঠিক আছে। তাহলে হচ্ছে বাংলাদেশের আমাদের টারশিয়ারি যুগটা হচ্ছে তিন ভাগে ভাগ করা হয়। তিন ভাগে হচ্ছে, একটা হচ্ছে টারশিয়ারি যুগ, বাংলাদেশের ভূপ্রকৃতিকে তিন ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে টারশিয়ারি যুগ। তো এই যে টারশিয়ারি মানে কি, টারশিয়ারি মানে হচ্ছে পাহাড়ি যুগ। ছিটমহল তো বিভিন্ন স্থানে আছে, তাহলে কিভাবে হস্তান্তর হলো, সম্ভব হলো? আরে হস্তান্তর হয় নাই, ভারতেরটা তো আমাদের এখানে আছে, ভারতেরটা আমাদেরকে দিয়ে দিছে, আর আমাদেরটা যে ভারতে আছে ভারতকে দিয়ে দিছে এইভাবে, হ্যাঁ, সমঝোতার ভিত্তিতে দিয়ে দিছে, বিনিময় হয় নাই, এইভাবে বিনিময় হয়েছে। আমারটা আপনার কাছে আছে, থাক আপনার কাছে থাক, আপনারটা আমার কাছে আছে, আমি নিয়ে নিলাম, এইভাবে বিনিময় হয়েছে। নিজে 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 হয়েছে। তাহলে হচ্ছে আমাদের, আচ্ছা, ধরেন আপনার কাছে আমি ধরেন কিছু রাখতে দিলাম, আপনার কাছে আমার এখন ধরেন লাউ আছে, আমার কাছে আপনার নারিকেল আছে, আমরা দিলাম না, বললাম ঠিক আছে, যেহেতু পাওনা আছে আপনি আমার লাউটা নিয়ে নেন, আমি নারিকেল আমি নিয়ে নিলাম, এইভাবেই। তাহলে কি হলো, আমাদের টারশিয়ারি মানে হচ্ছে পাহাড়ি যুগ। টারশিয়ারি যুগ মানে হলো যখন হিমালয় পর্বতটা উত্থিত হয়েছিল, তাই না? অনেক আগে যখন হিমালয় পর্বত তৈরি হয়েছিল, আমাদের বাংলাদেশেও কিছু পাহাড় হয়েছিল। এই পাহাড়গুলো হয়েছিল উত্তর দিকে, এইখানে উত্তর সিলেটের দিকে এই অংশে কিছু পাহাড় হয়েছিল, আর আমাদের এই অংশে দক্ষিণ দিকে মানে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এই অংশের দিকে কিছু পাহাড় হয়েছিল। তাহলে এই অঞ্চলটা হচ্ছে আমাদের টারশিয়ারি যুগ। মানে আমাদের একটা হচ্ছে উত্তর পূর্ব অঞ্চল, এই সিলেটের দিকে একটা টারশিয়ারি যুগ এটুকু, আর এই যে আমাদের দক্ষিণ এইটুকু হচ্ছে আমাদের টারশিয়ারি যুগ। প্রশ্নটা আসবে কিভাবে, যে সিলেট এই অঞ্চলটা কোন যুগের? এই অঞ্চলটা হচ্ছে টারশিয়ারি যুগের। পরীক্ষায় কি এমনভাবে প্রশ্ন আসবে, দেবে যে আপনার যে চট্টগ্রাম এই অঞ্চলটা কোন যুগের? এটা হচ্ছে টারশিয়ারি যুগের। বা দিয়ে দিল যে ময়মনসিংহ এটা কোন যুগের? এটা হচ্ছে টারশিয়ারি যুগের। বা পরীক্ষায় প্রশ্ন আসবে কিভাবে, যে দিয়ে দিল যে আপনার রাঙামাটি এটি কোন যুগের? টারশিয়ারি যুগের। বা নিচের কোন জেলাটি টারশিয়ারি যুগের একটি অঞ্চল? দেখেন এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা? টারশিয়ারি যুগটা বুঝতে পারলে আমাকে কমেন্টের মাধ্যমে জানান। মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ডান। আচ্ছা, টারশিয়ারি যুগটা বুঝতে পারলে কমেন্টের মাধ্যমে জানান। তাহলে আমরা আচ্ছা প্লাইস্টোসিন কালটা পড়ব। প্লাইস্টোসিন কাল হলো যে আমাদের এই বাংলাদেশের মাঝ বরাবর যে অঞ্চলটা আছে, এই মাঝ বরাবর অঞ্চলটা আছে একদম শুধু রাজশাহী থেকে শুরু করে, এটা রাজশাহী, হ্যাঁ, তারপরে যে টাঙ্গাইলের এখানে আমাদের মধুপুর, এবং এখানে টাঙ্গাইলের মধুপুর আছে, টাঙ্গাইলের এই যে টাঙ্গাইলের মধুপুর আছে, গাজীপুর আছে, এখানে গাজীপুরের ভাওয়ালো গড় আছে, তারপরে এখানে হচ্ছে কুমিল্লার লালমাই পাহাড় আছে। এই অঞ্চলটুকু হচ্ছে আমাদের কি, প্লাইস্টোসিন কাল মানে এই অঞ্চলটা মূলত আমাদের প্রায় 20,000 বছর পূর্বে এটা সৃষ্টি হয়েছে। এই মাটিগুলো হচ্ছে ধূসর লালচে,
ধূসর লালচে, এটি হলো মূলত আমাদের কি, এটি মূলত আমাদের হচ্ছে প্লায়োস্টিসিন কাল। কি বলে? প্লায়োস্টিসিন কাল। প্রায় 20,000 বছর আগে এই মাটির গঠন হয়েছে আমাদের। হ্যাঁ, দেখবেন যে মাটিটা হচ্ছে তাহলে আমাদের এখানে হচ্ছে রাজশাহীতে কি আছে? রাজশাহীতে আছে আমাদের বরেন্দ্র ভূমি। তাহলে এটা হচ্ছে প্লায়োস্টিসিন কালের যুগের। আমাদের যে টাঙ্গাইলে যে মধুপুর আছে, এই যে আনারস খান, সুমিষ্ট আনারস, তাই না? মধুপুরে জঙ্গল আছে। হ্যাঁ, এটাও আমাদের প্লায়োস্টিসিন কাল। গাজীপুরে যে ভাওয়াল আছে, ভাওয়াল বন আছে দেখবেন, অনেক বড় বন, জাতীয় বন উদ্যান, এটা প্লায়োস্টিসিন কাল। কুমিল্লার লালমাই পাহাড় আছে দেখবেন, এটা হচ্ছে ইয়ে। আচ্ছা, অনেকে বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। আমিও ওইটাই বলি। আচ্ছা, তাহলে এরপর হচ্ছে সাম্প্রতিক কালের আমাদের প্লাবন সমভূমিটা কি? প্লাবন সমভূমি মনে করেন এই যেখানে আমাদের নদীগুলো আসছে, যে নদীগুলো কি আনছে? প্লাবন মানে কি? প্লাবন মানে হলো পানি। হ্যাঁ, পানির মাধ্যমে কি আনছে? আমাদের পলি মাটি আসছে, তাই না? পলি মাটি এসে এসে আমাদের বাকি এই ভূভাগটা গঠন করছে। এই বাকি সব জেলাগুলো হচ্ছে আমাদের প্লাবন সমভূমি। হ্যাঁ, প্লাবন, এভাবে পলি মাটি এসে আমাদের বাংলাদেশটা গঠিত হয়েছে। আর গঠিত হয়ে বাংলাদেশটা একটা হয়ে গেছে মাত্রাহীন বয়ের মতো। কিসের মতো? মাত্রাহীন বয়ের মতো। দেখবেন যে উত্তর, এই যে আমাদের ওদিক দিকে দেখবেন যে মাত্রাহীন বয়ের মতো হয়ে গেছে বাংলাদেশ। এই জন্য বাংলাদেশটা হলো পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ। যদি বলে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপের নাম কি? বাংলাদেশ। আর বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপের নাম হলো সুন্দরবন। ঠিক আছে? বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপের নাম হচ্ছে সুন্দরবন। হ্যাঁ, তাহলে বাংলাদেশটা হলো পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ। বদ্বীপ ইংরেজি হচ্ছে ডেল্টা। বদ্বীপ, এটা গ্রিক শব্দ হচ্ছে ডেল্টা। দেখেন এটাকে আমরা কি বলি? মাত্রাহীন বকে গ্রিক ভাষায় কি বলা হয়? ডেল্টা। যারা ফিজিক্সে পড়াশোনা করছেন দেখছেন, এই যে মাত্রাহীন বকে এটাকে ডেল্টা বলে, গ্রিকে বলে ডেল্টা। হ্যাঁ, গ্রিকে বলা হয় ডেল্টা। তাহলে আমাদের কি পড়লাম? আমরা পড়লাম হলো বাংলাদেশের যে ভূভাগটা আছে এটাকে 3টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে টারশিয়ারি যুগ, যেমন সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা, মৌলভীবাজার একটা অঞ্চল, হবিগঞ্জ। আর এদিকে হলো আমাদের দক্ষিণবঙ্গের দক্ষিণ পূর্ব অংশের যে আমাদের যে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ওই অঞ্চল হচ্ছে আমাদের টারশিয়ারি যুগ। স্যার, বদ্বীপ কিভাবে বুঝবো? পারি না। বদ্বীপ মানে বাংলাদেশের আকারটা মাত্রাহীন বয়ের মতো, এই জন্য বাংলাদেশকে বলা হয় বৃহত্তম বদ্বীপ। আর এটা পড়তে থাকবেন, আগামী দিন যখন ক্লাস শুরু হবে কোথাও কিছু সমস্যা হলে আমরা সলভ করে দেব। তাহলে আমাদের দেখেন যে রাজশাহী বিভাগের উত্তর পূর্বাংশ হচ্ছে বরেন্দ্র ভূমি, যেটা আমাদের হলো প্লাইস্টোসিন একটা অঞ্চল। বাংলাদেশের প্লাইস্টোসিন সোপান রয়েছে কুমিল্লাতে। আর ময়মনসিংহ টাঙ্গাইলের উঁচু জেলার ভূমিকে বলা হয় মধুপুরের গড়। এটা এমনি পারবেন। আচ্ছা, বাংলাদেশের গুরুত্বপূর্ণ দ্বীপ। গুরুত্বপূর্ণ দ্বীপ, দ্বীপ কাকে বলে? আহ গুরুত্বপূর্ণ দ্বীপ, দ্বীপ কাকে বলে? দ্বীপটা বলে হচ্ছে যে যার চারিদিকে পানি, এইরকম স্থলভাগকে বলা হচ্ছে দ্বীপ। চারিদিকে পানি এরকম স্থলভাগকে কি বলা হয়? দ্বীপ। আমি আবার বলছি যে চারিদিকে পানি, সেটাকে বলা হচ্ছে আমাদের দ্বীপ। তাহলে আমাদের দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ, যেটা অবস্থান হচ্ছে কক্সবাজারে। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। প্রবাল মানে হলো যে সামুদ্রিক যে বিভিন্ন দিয়ে গঠিত একটা দ্বীপের নাম হচ্ছে প্রবাল দ্বীপ। এর আয়তনটা পরীক্ষায় আসে। আয়তন আয়তন হচ্ছে 8 বর্গ কিমি। হ্যাঁ, সেন্ট মার্টিনের অপর নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিনের সোপান মানে তো বোঝেন না, সোপান মানে সিঁড়ির মতো। সোপান মানে সিঁড়ি, এবার মাটির থাক আছে কুমিল্লাতে দেখবেন। আচ্ছা, বাংলাদেশের মহেশখালী, এটা কক্সবাজার আছে, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। হ্যাঁ, এই দ্বীপগুলো নিয়ে আসে মহেশখালী পাহাড়ি দ্বীপ। আর বাংলাদেশের বাংলাদেশের আর একমাত্র ডিজিটাল দ্বীপ। ডিজিটাল দ্বীপ, ডিজিটাল দ্বীপ মানে এখানে অনেক মানে বড় বড় মেগা প্রজেক্ট নেওয়া হয়েছে, জন্য হচ্ছে মহেশখালীতে ডিজিটাল বাচ্চা। ভোলা, বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ জেলা ভোলা। ভোলা এর অপর অপর এর অপর
ভোলা দ্বীপের অপর নাম দক্ষিণ শাহবাজপুর। দক্ষিণ শাহবাজপুর। আচ্ছা, বাংলাদেশের গুরুত্বপূর্ণ পাহাড়গুলো এগুলো সাজেশন করে দিচ্ছি, বেশি পড়তে হবে না। গারো পাহাড়, ময়মনসিংহ, বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় গারো পাহাড়। আর কুলাউড়া পাহাড়, এটা হচ্ছে মৌলভীবাজারে। এই পাহাড়ে ইউরেনিয়াম পাওয়া যায়, মানে তেজস্ক্রিয় মৌল, যেটা ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক বোমা বানায় বিদেশিরা, সেটা আছে। আর বাংলাদেশের সর্বোচ্চ পর্বতের নাম হচ্ছে তাজিংডং বিজয়, যেটা হচ্ছে বান্দরবন জেলায় অবস্থিত। তাজিংডং বিজয়, এর উচ্চতাটাও মনে রাখবেন, উচ্চতা 1231 মিটার। 1231 মিটার উচ্চতা। হ্যাঁ। আচ্ছা, বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু সৈকত পড়বেন, এগুলো আমরা সবাই জানি। কক্সবাজার এর অবস্থান হচ্ছে, কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, যার দৈর্ঘ্য হচ্ছে, আচ্ছা কক্সবাজারের অপর নাম হচ্ছে, কক্সবাজারের অপর প্রাচীন নাম পালঙ্কি। পালঙ্কি। এটা দৈর্ঘ্য আমরা জানি 120 কিলোমিটার। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সৈকত। কুয়াকাটাকে বলা হয় সাগর কন্যা, দৈর্ঘ্য 18 কিলোমিটার। পতাঙ্গাটা আছে, এটা একটা সৈকত, এটি চট্টগ্রামে অবস্থিত, কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত পতাঙ্গা। পার্কি, এইটা একটা সৈকত, ছোট সৈকত, কর্ণফুলী নদীর মোহনায় আছে। এটার দৈর্ঘ্য দরকার নাই। আচ্ছা, বাংলাদেশে গুরুত্বপূর্ণ বিল। বিল মানে যেখানে নদী না, সেটা বিল মানে হচ্ছে যে যেখানে পানি আবদ্ধভাবে থাকে, সেটা হচ্ছে বিল বলা হয়। চলন বিলটা 4টা জেলায় আছে, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, নাটোরে আছে। বাংলাদেশের বৃহত্তম বিল হচ্ছে চলন বিল। আর এই চলন বিলের মধ্য দিয়ে যে নদীটা প্রবাহিত হয়েছে সেটার নাম হলো, সেটার নাম হচ্ছে আত্রাই নদী প্রবাহিত হয়েছে চলন বিলের মধ্য দিয়ে। যদি বলে বাংলাদেশের সবচেয়ে স্বাদু পানির মাছ কোথায় পাওয়া যায়, স্বাদু পানির মাছ, ভোলার এনাদার নাম হচ্ছে দক্ষিণ শাহবাজপুর। আর ভোলা দ্বীপের রানীও বলা হয়, এটা লিখে নিতে পারেন। ভোলা দ্বীপকে দ্বীপের রানী বলা হয়। ভোলা দ্বীপকে দ্বীপের রানী বলা হয়। ভোলা দ্বীপকে দ্বীপের রানী বলা হয়। সৈকত কাকে বলে? সৈকত মানে যেটা হচ্ছে সমুদ্রের উপকূলে, যেটা হচ্ছে আপনার পাড় থেকে, সেটা হচ্ছে সৈকত বলে, সি বিচ। হ্যাঁ, আপনি দেখেন না, যেখানে সি বিচে গিয়ে মানুষ একটু করে, বিনোদন করে, সেটা হচ্ছে সি বিচ, সৈকত। আচ্ছা, তাহলে আমাদের বিল ডাকাতিয়া, এটা হচ্ছে ডুমুরিয়া খুলনাতে অবস্থিত। এই বিলকে পশ্চিমা বাহিনী নদী বলা হয়। রায়হান চৌধুরী, আমার জেলা ভোলা। গুড। তাহলে ভোলা থেকে ইলিশ পাঠাই দিয়েন। ভোলাতে তো অনেক ইলিশ পাওয়া যায়, মানে বাংলাদেশের সবচেয়ে বেশি ইলিশ ধরা পড়ে ভোলাতে। ঠিক আছে, ভোলা থেকে ইলিশ পাঠাই দিয়েন সুখবর পাইলে। তাহলে বিল ডাকাতিয়া, তাহলে পশ্চিমা বাহিনী নদী বলা হয় কারণ হচ্ছে এটা মূলত এখানে অনেক 71-এ গণহত্যা হয়েছে। আর ডাকাতিয়া বিল বলা হয় কারণ এখানে অনেক ডাকাতিও হতো, এই জন্য এটাকে বলা হয় ডাকাতিয়া, বিল ডাকাতিয়া। আচ্ছা, গুরুত্বপূর্ণ হাওর আমরা পড়ব। বরিশাল, ইমরান খান। বরিশাল ভালো জেলা। বরিশালের আর কি কি বলবো, বরিশালের কি কি না কি যেন মনে তো পড়তেছে না। না, হলদা নদীতে স্বাদু মাছ পাওয়া যায় না। হলদা নদীতে হলো মানে প্রাকৃতিক মৎস্য প্রজনন হয় ভাই। ইলিশ খাওয়ার দাওয়াত দিয়েন ভাই, হ্যাঁ সবাইকে দাওয়াত দিয়েন। মেহমানদারি করালে ইনশাল্লাহ আল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করবেন। মেহমানদারি করা যাবে বেশি বেশি করে, হ্যাঁ মেহমানদারি করাতে হবে। তাহলে হচ্ছে আমাদের কি হচ্ছে,
টাঙ্গুয়ার হাওর, এটা হলো সুনামগঞ্জ। এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট। দ্বিতীয় রামসার সাইট। রামসারটা হলো একটা আন্তর্জাতিক চুক্তি। রামসার হলো ইরানের একটি জায়গার নাম। রামসার এই জায়গাটা হলো ইরানে অবস্থিত। রামসার জায়গাটা কোথায় অবস্থিত? ইরানে অবস্থিত। এখানে একটা চুক্তি হয়েছিল যে বিশ্বের হাওর এবং জলাভূমিগুলোকে রক্ষা করতে হবে। ঠিক আছে, এই জন্য বাংলাদেশের এই হাওরের স্বীকৃতি পেয়েছে। হাওর হলো মূলত যে নদীর পানি উপচে গিয়ে যেখানে নিচু নিচু জায়গাতে আবদ্ধ থাকে, সেটা হচ্ছে মূলত হাওর। সেটা হচ্ছে মূলত হাওর। হ্যাঁ, তাহলে কি হলো? আচ্ছা জি স্যার, আমার বাড়ি যশোরে থাকলো আসবেন। আচ্ছা, কি দিয়ে মেহমানদারি করাবেন জানাবেন। যশোরে তো চুকনগর আছে, তার মানে হচ্ছে চুই গোস্ত দিয়ে দাওয়াত দিতে পারেন। আফসানা হক, স্যার আমার জেলা মুন্সিগঞ্জ। আচ্ছা, মুন্সিগঞ্জের কি মেহমানদারি করাবেন জানাবেন, কি আছে ঐতিহ্যবাহী। ঠিক আছে। ইলিশ মাছ স্যারকে না পাঠালে আমাদের পঞ্চগড় থেকে পাথর ছুঁড়ে মারবো। আচ্ছা, পঞ্চগড়ের পঞ্চরস, হ্যাঁ পনির আছে। আচ্ছা, আমার বাড়ি যশোর, জামাই বাড়ি বরিশাল। ঠিক আছে, গুড। আচ্ছা, এরপরে হলো স্যার কক্সবাজারের পূর্ব নাম হচ্ছে পালঙ্কি। হ্যাঁ, পালঙ্কি ফালঙ্কি, কোথাও পালঙ্কি আছে, বানান নিয়ে কনফিউশন হয়েন না। আচ্ছা, তাহলে হলো দেখেন হাকালুকি হাওর আর হুম হাকালুকি হাওর হচ্ছে, এটা হচ্ছে আপনার মৌলভীবাজারে। হাকালুকি হাওরটা হলো মৌলভীবাজারে। হাকালুকি হাওর এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় হাওর, হাকালুকি হাওর। আর আমাদের রামসার সাইড আছে দুইটা। বাংলাদেশে যদি বলা হয় রামসার সাইড আছে কয়টা? দুইটা রামসার। হ্যাঁ, বাংলাদেশের রামসার সাইড আছে দুইটা। আমি তো বললাম যে এটা একটা চুক্তি। এটা হলো ইরানের একটা জায়গার নাম হচ্ছে রামসার। এখানে 1971 সালে একটা চুক্তি হয়েছিল যে বিশ্বের যেগুলো জলাভূমি আছে, যেমন সুন্দরবনটা একটা জলাভূমি। হ্যাঁ, তো এটা তো নষ্ট করা যাবে না, এই জন্য তারা স্বীকৃতি দিয়েছে যে বাংলাদেশের দুইটা এমন গুরুত্বপূর্ণ স্থান আছে। আমাদের রামসার সাইডে দুইটা, একটা হলো সুন্দরবন, এটা 92-তে হয়, আর টাঙ্গুয়ার হাওর 2000 সালে হয়। এটা হচ্ছে আমাদের রামসার সাইট। আচ্ছা, হাইল হাওর মৌলভীবাজার, এখান থেকে আর নাই। আচ্ছা, আমাদের বিভাগ পরিচিতি চলে যাচ্ছি। আপনাদের ক্লাসটা একটু বড় হবে, প্রশ্ন আছে আবার আপনাদের জন্য, এই ক্লাস রিলেটেড প্রশ্ন আছে। বিগত সালের প্রশ্ন কি কি আসছে। আচ্ছা, আফসানা হক, মা ইলিশ খুব ভালো, আসবেন স্যার, দাওয়াত রইল ইনশাল্লাহ। আগে সুখবর দেন। সুখবর না হলে দাওয়াত নিয়ে তো লাভ নাই। ঠিক আছে, একটা তো উসিলা লাগবে যে দাওয়াত স্যার গেল, তাই উসিলা ছাড়া কি হবে? একটা যেন সেলিব্রেশন হয় সেভাবে আয়োজন করেন, সেভাবে প্রিপারেশন নেন, যেন এবার এই হয়ে যায় 25-এ যেন সুখবর পায় আর কি। 25-এর বিপ্লব যেন ঘটাতে পারেন, সেইভাবে চেষ্টা করেন। অথরা শেখ, আমার ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ। তারপর হচ্ছে তাহসিন হাসান, কামন টাঙ্গাইল, পোড়াবাড়ি চমচম। শেরপুর আমাদের বাড়ি, মাওলানা সিদ্দিকুর রহমান মৌলভীবাজার থেকে যুক্ত আছে। তারপর রিপা বিশ্বাস, আমার বাড়ি গোপালগঞ্জ, বাংলাদেশের রাজধানী থেকে আছেন দেখি রিপা বিশ্বাস। রাশিদুল হক, পালঙ্কি ফালঙ্কি দুইটা কুসুপুরম। আচ্ছা, নাদিয়াস গার্ডেন, স্বরূপকাঠিতে আমরা। হ্যাঁ হ্যাঁ, স্বরূপকাঠি হচ্ছে আটঘর কুরিয়ানা ইনশাল্লাহ। স্যার পিডিএফ দিয়েন, হ্যাঁ অবশ্যই। কমেন্ট করতে থাকেন আপনারা, কমেন্ট করলেও মনোযোগ বাড়বে, দেখবেন আলাদা কোনো টেনশন নাই, মানে ক্লাসের জগতেই আপনি থেকে যাবেন। হ্যাঁ, তখন ক্লাস করতে করতে এমনভাবে আপনার, ঠিক আছে, ধ্যান আনবেন। ঠিক আছে, এমনভাবে যেন আপনার মধ্যে আসর করে, এমন আসর করতে হবে আপনার মধ্যে। আসর করলে আপনি পারবেন, যে যে কোনো জিনিসটা যদি আপনার মধ্যে আসর করে, দেখবেন সেখানে আপনার আহ, সফলতা কিন্তু আসবে। আসর করাইতে হবে, এটাকে ভালো লাগাইতে হবে। ঠিক আছে। রফিক ইসলাম সোনা জি, নেত্রকোনা থেকে আছেন। তারপরে মমতা আছেন কিশোরগঞ্জ থেকে। মেঘ বালিকা, আমার বাড়ি ঝিনাইদহ থেকে আছেন। আমার ঝিনাইদহতে যাওয়া হয়েছে, ময়মনসিংহের বিভাগে। আচ্ছা, সিরাজগঞ্জেও যাওয়া হয়েছে, সব পটুয়াখালীতে গেছি, গোপালগঞ্জ। রাজধানী হবে কবে? আচ্ছা, রাজধানী যেহেতু পরিবর্তন করতে থাকে ঢাকা থেকে, তা আমি আর কি সাজেস্ট করলাম যে বাংলাদেশের রাজধানী গোপালগঞ্জে নিয়ে যাওয়া উচিত, মনে করি আর কি। হ্যাঁ,
কারণ ঢাকাতে অবস্থা খারাপ, বায়ু দূষণ, তারপরে জ্যাম, জনসংখ্যা বৃদ্ধি, তাই গোপালগঞ্জের রাজধানীতে হলে ভালো হয়। ইনশাল্লাহ খুশির খবর দেন জয় সমাদ্দার অভি, তাহলে আব্বাস হোটেলে গিয়ে মেরে দিয়ে আসা যাবে, সমস্যা নাই। আচ্ছা, বাংলাদেশের বিভাগ পরিচিতি, বাংলাদেশে মোট হচ্ছে 8টা বিভাগ আছে। হ্যাঁ, আমাদের সর্বশেষ বিভাগ ময়মনসিংহ, এগুলো রিডিং পড়বেন। আর বৃহত্তম বিভাগ হচ্ছে চট্টগ্রাম। আর আমাদের আয়তনে ক্ষুদ্র বিভাগ হচ্ছে ময়মনসিংহ। আর জনসময় ক্ষুদ্রতম জেলা হচ্ছে বরিশাল। বরিশালের বরিশালে হচ্ছে জনসংখ্যায় ক্ষুদ্রতম, তারা কিন্তু অনেক সচেতন, বরিশালের জনসংখ্যা কিন্তু ক্ষুদ্রতম। তারপরে হলো এদিকে হলো আমাদের বাংলাদেশের বৃহত্তম জেলা হচ্ছে রাঙামাটি। হুম। তারপরে আমাদের বাংলাদেশের বৃহত্তম জেলা হচ্ছে ঢাকা। আর আমাদের জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা হচ্ছে, জনসংখ্যা বৃহত্তম ঢাকায় আমাদের জনসংখ্যা সবচেয়ে বেশি। আর ক্ষুদ্রতম আগে ছিল আমাদের বান্দরবান। আগে বান্দরবান আগে বান্দরবান ছিল, আর এখন কিন্তু রাঙামাটি। স্যার, আমাদের লালমনিরহাটের লাল শাড়ি ব্যতীত যদি কোনো মেয়ে বিয়ে করে তার জীবনই বৃথা। ঠিক আছে, ইনশাল্লাহ আপনার, হ্যাঁ, তাহলে আপনি খুশির খবর দেন, আপনার একটা উপহার দিয়ে, লাল শাড়ি দিয়ে আপনাকে ইনশাল্লাহ আমরা বধূবরণ করব। আচ্ছা, এরপরে বাংলাদেশের বিভিন্ন ভৌগোলিক উপনামগুলো এটা পড়বেন। চট্টগ্রামের নাম হচ্ছে 12 আউলিয়ার দেশ, 12 জন আউলিয়ার শহর। খুলনার নাম হচ্ছে কুয়েস সিটি। কুয়েস সিটি মূলত বলা হয় কুয়েস সিটি কুয়েস সিটি বলা হয় এই জন্য মূলত যে এখানে মৎস্য বা চিংড়ি উৎপাদনের জন্য কুয়েস সিটি বলা হয়। বাংলাদেশ আলাদা দেশ ঘোষণা করা হোক। আচ্ছা, বাংলাদেশের নাম তো একজন পরামর্শ দিয়েছে যে বাংলাদেশের নামও পরিবর্তনের একজন, তার নাম হচ্ছে আপনার নামটা মনে করতে পারছেন, ওই যে আপনার নিজুম মজুমদারের সাথে যে টক শোতে বিতর্ক হয়েছিল, তার নামটা আমার মনে আসতেছে না। সে বাংলা প্রজাতন্ত্র নাম দেখতে চেয়েছিলেন নাকি, একটা দিয়েছিলেন। হুম। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের সিলেটের নাম হচ্ছে 360 জন আউলিয়ার দেশ, আছে ওয়াইফাই সিটি। মানে যখন হজরত শাহজালাল রহমতুল্লাহ সিলেট আমাদের আসছিলেন, তখন তিনি মোট 360 জন আউলিয়া নিয়ে আসছিলেন। হ্যাঁ, তার সাথে সফরসঙ্গী ছিল, এই জন্য 360 আউলিয়ার দেশ। আর ওয়াইফাই সিটি মানে বাংলাদেশের প্রথম সিলেটে আর কি ওয়াইফাই কয়েকটা জোনে মুক্ত করা হয়েছিল। আর হিমালয় কন্যা পঞ্চগড়। আর আমাদের বর্তমান পুরনো নামগুলো, না স্যার, গোপালগঞ্জকে আলাদা দেশ করতে চাই, ইনশাল্লাহ ঘোষণা দিয়ে দেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে দেন। আচ্ছা, বর্তমান ঢাকা আর এর পুরাতন নাম ছিল জাহাঙ্গীরনগর। এই জাহাঙ্গীরনগর নামটি করেছিলেন সুবেদার ইসলাম খান 1610 সালে, সম্রাট জাহাঙ্গীরের নাম অনুযায়ী। মুজিবনগর যেটা ছিল সেটা হচ্ছে মেহেরপুরের বৈদ্যনাথতলা, যেখানে আমাদের প্রবাসী সরকার গঠিত হয়েছিল। বরিশাল, যার নাম হচ্ছে চন্দ্রদ্বীপ। মুন্সীগঞ্জ, যার নাম হচ্ছে বিক্রমপুর। মুন্সীগঞ্জ, যার নাম হচ্ছে বিক্রমপুর, সে নাম হলে এটার নাম ছিল বিক্রমপুর। ময়নামতি, এর নাম ছিল রোহিতগিরি। নোয়াখালী, এটার নাম হচ্ছে সুধারাম, নোয়াখালী। তারপরে এখান থেকে আমাদের প্রশ্ন আসে, প্রত্নতত্ত্ব থেকে আমাদের প্রশ্ন আসে। উত্তরা গণভবন, এটি নাটোরে অবস্থিত। এর পূর্ব নাম ছিল দীঘা পাতিয়া রাজবাড়ি। আর এইটা রাজবাড়ি নির্মাণ করেছিলেন প্রতিষ্ঠাতা ছিলেন দয়াময় দয়ারাম দয়া দয়ারাম চৌধুরী ছিলেন। লালবাগ কেল্লা, এটা নির্মাণ কাজ করেছিলেন শায়েস্তা খান। এটি মূলত বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত লালবাগ কেল্লা। এটা হলো একটা অসমাপ্ত দুর্গ, কারণ এই দুর্গের মধ্যে শায়েস্তা খানের কন্যা
পরী বিবি, যার অন্য নাম হচ্ছে উত্তরা গণভবন। এটি হলো, এটা একটা রাজবাড়ি ছিল। তো এটি স্বাধীনতার পর আমাদের উত্তরাঞ্চলে সচিবালয় হিসেবে ব্যবহার করা হয়। উত্তরাঞ্চলের, হ্যাঁ, সচিবালয় বলা বলা হয় আর কি। আপনি তো বলেন গোপালগঞ্জ রাজধানী বানাতে, অন্যদিকে গোপালগঞ্জ রান রাখার হুমকি আসতেছে। আসলে হুমকিকে প্রতিহত করতে হবে, আসলে আসবেই। এখন বাংলায় যেহেতু অঘোষিত একটা মাৎসন্যায় চলছে, হ্যাঁ, একটা বিশৃঙ্খল, মানে আমাদের যে বাংলার, প্রাচীন বাংলার যে রাজা ছিল, রাজা শশাঙ্ক, মৃত্যুর পর প্রায় 100 বছর কোনো যোগ্য শাসক ছিল না। 650 থেকে 750 পর্যন্ত, তখন যে একটা অস্থির বিশৃঙ্খল অবস্থা ছিল, এটাকে বলা হয় মৎস্যান্যায়। এখন বাংলায় এরকম একটা চলছে। কারণ বিপ্লব পরবর্তী, বিপ্লব হচ্ছে একটা, কি বলবো, বিপ্লব হলো একটা আহ, প্রসব, বিপ্লব হলো একটা ডেলিভারি, বিপ্লবটা হলো একটা ডেলিভারি, এর ব্যথা থাকবেই। ঠিক আছে, এর ব্যথা থাকবেই, এটা স্থিতিশীল হতে সময় লাগবে। হ্যাঁ, বিপ্লবের পরে এরকম পৃথিবীতে যুগ যুগ ধরেই এরকম হয়ে আসছে। আপনারা 1917 সালের রাশিয়ার রুশ বিপ্লব, পরবর্তীতে অনেক দিন পরে একটা কি আসছে, স্থিতিশীল অবস্থায় আসছে। তারপরে যে ফরাসি বিপ্লব হয়েছিল 1789 সালে, 10 বছর পরে ফ্রান্সে স্থিতিশীলতা আসছে। এই এই সময় চলবে, এটা এটা মেনে নিতে হবে। হুমকি আসবে, পাল্টা হুমকি আসবে, এটা আসবেই। আচ্ছা, লালবাগ কেল্লা, পরিবিবির অপর নাম হচ্ছে ইরান দুফত। সোনারগাঁ, রাজধানী স্থাপন করেছিলেন ঈশা খাঁ। আহ, এখানে লোকশিল্প জাদুঘর অবস্থিত সোনারগাঁ। আর এখানে আছে পানাম সিটি, এখানে আছে পানাম সিটি। এখানে কি আছে? পানাম সিটি, পানাম নগরী, নগরী অবস্থিত, পানাম নগরী অবস্থিত। উত্তরবঙ্গের গণভবন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় না, আসলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় বগুড়াকে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় বগুড়াকে। আপনারা উত্তরা গণভবনকে বলতে পারেন, উত্তরবঙ্গের সচিবালয় বলতে পারেন। আহসান মঞ্জিল ঢাকাতে অবস্থিত। এর নির্মাতা ছিলেন নবাব আব্দুল গনি। নবাব আব্দুল গনি, তার পুত্রের নাম ছিল খাজা আহসানুল্লাহ। তার নাম অনুযায়ী এটা আহসান মঞ্জিল নির্মিত হয়েছিল 1859 থেকে 1872 পর্যন্ত। আহসান মঞ্জিল নির্মিত হয়েছিল। তো এই আহসান মঞ্জিলের অনেক গুরুত্ব আছে। এই আহসান মঞ্জিলে, মানে ঢাকাতে প্রথম যেখানে বিদ্যুৎ সরবরাহ হয়েছিল 1901 সালে, সেটা হচ্ছে আহসান মঞ্জিলে হয়েছিল। প্রথম যদি বলা হয় বাংলাদেশে প্রথম বিদ্যুৎ কোথায় আসছিল, তা হচ্ছে আহসান মঞ্জিলে। আবার যদি বলা হয় যে বাংলাদেশে আমাদের যে মুসলিম লীগ গঠিত হয়েছিল 1906 সালে, এই আহসান মঞ্জিলে আসছিল। আচ্ছা, হঠাৎ করে সাউন্ডের সমস্যা হয়ে গেল কেন? আচ্ছা, আমাদের আর বেশিক্ষণ ক্লাস নাই হয়তো। আচ্ছা, সাউন্ডটা হঠাৎ করে কি হলো সাউন্ডের, আমি দেখতেছি। আপনারা তাহলে একটু রিফ্রেশ দিয়ে ঢোকেন, তো রিফ্রেশ দিয়ে ঢোকেন।
আচ্ছা, লাইভটা একসাথে পাওয়া যাচ্ছে না। এরপরে এই বিখ্যাত মসজিদগুলো পড়বেন আপনারা সবাই। যে আমাদের ৭ গম্বুজ মসজিদ, এটি হলো ঢাকাতে অবস্থিত ৭ গম্বুজ মসজিদ। আর আচ্ছা, এবার দেখেন ঠিক আছে কিনা, এবার দেখেন ক্লিয়ার আছে কিনা সাউন্ড, এবার দেখেন ক্লিয়ার আছে কিনা সাউন্ড। বয়া ঠিক করে নিন। এবার দেখেন তো শোনা যায় কিনা সবাই। এবার আমাকে একটু কমেন্টের মাধ্যমে দেখান। আসলে আমার এই বয়াটার মনে হয় ব্যাটারিটা একটু ডাউন আছে। এবার ক্লিয়ার আছে কিনা দেখেন। এবার দেখেন তো শোনা যায় কিনা। এবার ক্লিয়ার আছে কিনা দেখেন তো। এবার আমাকে একটু কমেন্টের মাধ্যমে দেখান। আসলে আমার এই বয়াটার মনে হয় ব্যাটারিটা একটু ডাউন আছে। আচ্ছা, মনে হচ্ছে যে শোনা যাচ্ছে। এবার ক্লিয়ার আছে কিনা দেখেন। হুম। এবার দেখেন তো শোনা যায় কিনা। আচ্ছা, ক্লিয়ার আছে কিনা দেখেন তো। আমাকে একটু কমেন্টের মাধ্যমে। আচ্ছা, ক্লিয়ার আছে। তাহলে হচ্ছে আমাদের আম, ৭ গম্বুজ মসজিদ ঢাকাতে মিনার সহ এই গম্বুজ সংখ্যা হচ্ছে 60টি। এটা ঢাকা মোহাম্মদপুরে আছে। হ্যাঁ, যদি আপনার বলে যে ৭ গম্বুজ মসজিদের মিনার কয়টা, মিনার হচ্ছে 3টা। আহ, গম্বুজ কয়টা, গম্বুজ হচ্ছে 3টা, আর চারপাশে 4টা মিনার মিনার আছে। মিনার সহ গম্বুজ হলে 60টি। 60টি। শুধু যদি বলে ৭ গম্বুজ মসজিদের গম্বুজ কয়টা, তাহলে 3টা। আর যদি বলে মিনার সহ কয়টা, মিনার পাশে 4টা মিনার আছে, 60টি। ছোট সোনা মসজিদ চাঁপাইনবাবগঞ্জে, এটা হোসেন শাহীর আমলে নির্মিত হয়েছিল। আর এই ছোট সোনা মসজিদ প্রাঙ্গণেই যার সমাধি আছেন তিনি হচ্ছেন বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর। তার সমাধি রয়েছে এই ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে। তা সোনারগাঁও নারায়ণগঞ্জ, এখানে রাজধানী স্থাপন করেছিলেন ঈশা খাঁ। লোকশিল্প জাদুঘর আছে। আহসান মঞ্জিল, এটা আমরা পড়লাম। কুসুম্বা মসজিদটাও ইম্পর্টেন্ট। এই 5 টাকা নোটে যেটা আপনারা মসজিদ দেখেন, কুসুম্বা মসজিদ, এটা হচ্ছে নওগাঁর মান্দা উপজেলায় অবস্থিত। নদ নদী নিয়ে পড়বেন। আমাদের আন্তঃসীমান্ত নদী হচ্ছে 57টা আছে, মানে অন্যান্য দেশের সাথে। ভারতের সাথে আছে 54টা, আর মিয়ানমারের সাথে আছে 3টা। মিয়ানমারের সাথে 3টা আছে। এই 3টি নদী হলো, এই তিনটি নদী হলো নাফ, সাঙ্গু, মাতামুহুরি। এই 3টি হচ্ছে আমাদের মিয়ানমারের সাথে নদী। তো নাফ দ্বারা মিয়ানমারকে পৃথক করেছে, নাফ নদীর মাধ্যমে বাংলাদেশকে। আর আমাদের সবচেয়ে বেশি খরস্রোতা নদীর নাম হচ্ছে কর্ণফুলী। কর্ণফুলী মানে খরস্রোতা মানে হলো যে যার পানি প্রবাহটা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে মূলত খরস্রোতা নদী। যার পানির প্রবাহ বেশি সেটা হচ্ছে খরস্রোতা নদী। বাংলাদেশের প্রশস্ততম নদীর নাম হচ্ছে মেঘনা, মানে হলো প্রস্থের দিক দিয়ে বড়, সেটি হলো মেঘনা। দৈর্ঘ্যের দিক দিয়ে বড় হচ্ছে পদ্মা। আগে মেঘনা ছিল, কিন্তু এখন রিসেন্ট আপডেট তথ্য হচ্ছে পদ্মা। আর আমাদের ক্ষুদ্রতম নদীর নাম হচ্ছে গাঙ্গিনা, ময়মনসিংহে অবস্থিত, প্রায় 1 কিলোমিটারের মতো দৈর্ঘ্য। নদী গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ফরিদপুরে। এই প্রশ্নটি আসে, প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র যে নদীতে অবস্থিত, হালদা নদীতে। নদীর প্রবেশদ্বারগুলো পড়বেন, কোন দিক দিয়ে কোন নদীটা আসছে।
আমাদের পদ্মা নদী আসছে নবাবগঞ্জ দিয়ে, এটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ দিয়ে, চাপাই নবাবগঞ্জ, চাপাই নবাবগঞ্জ। আর ব্রহ্মপুত্রটা আসছে নাগেশ্বরী কুড়িগ্রাম দিয়ে, ব্রহ্মপুত্রটা হচ্ছে নাগেশ্বরী কুড়িগ্রাম দিয়ে আসে। তিস্তা হচ্ছে লালমাটিহাট দিয়ে আসে। বিভিন্ন নদীর উৎপত্তি স্থল, পদ্মা হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ, আর ব্রহ্মপুত্র হচ্ছে তিব্বতের মানস সরোবর, কর্ণফুলী হচ্ছে মিজোরামের লুসাই পাহাড়। আগে ছিল আসাম, এখন হচ্ছে মিজোরামের লুসাই পাহাড়। আন্তঃসীমান্ত মানে হচ্ছে দুইটা দেশের মধ্যে দিয়ে প্রবাহিত, আন্তঃসীমান্ত মানে দুইটা দেশের মধ্যে, ঠিক আছে? শুধু একটা দেশের মধ্যে না, দুইটা দেশের মধ্যে বা তিন চারটা দেশের মধ্যে, এটাকে বলা হয় আন্তঃসীমান্ত। যেমন আন্তঃজেলা ফুটবল দল আছে না, বা আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্ট হয় না, অনেকগুলো জেলা মিলে, এরকম অনেকগুলো বিভিন্ন নদীর মিলিত স্থল। আন্তর্জাতিক নদী মোট কয়টি? মানে আমাদের আন্তর্জাতিক নদী মোট ধরা হয় একটাকে, সেটাকে পদ্মাকে ধরা হয় আন্তর্জাতিক নদী। পদ্মা ও যমুনার মিলিত স্থল গোয়ালন্দ রাজবাড়ী, পদ্মা মেঘনার মিলিত হচ্ছে চাঁদপুর, তিস্তা ব্রহ্মপুত্র মিলিত হচ্ছে চিলমারি কুড়িগ্রাম। আচ্ছা, 1 নম্বর প্রশ্নের উত্তর করেন। আচ্ছা স্যার, সবচেয়ে ছোট নদী গোবরা, এটা আপডেট হয়েছে, গোবরা না, এখন গাঙ্গি না, পঞ্চগড় গোবরা আর নাই। 1 নম্বর উত্তর করেন সবাই। নিচের কোন জেলাগুচ্ছ সুন্দরবন সংলগ্ন? এটা হলো আমাদের সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা। আমাদের 5টা জেলার মধ্য দিয়ে সুন্দরবন আছে, পটুয়াখালীর সাথেও আছে, বরগুনার সাথেও আছে। এটি বিগত সালের প্রশ্ন সব। দীঘা, নাটোরের দীঘাপাতিয়া জমিদার বাড়িটি এখন কি নামে পরিচিত? এই জমিদার বাড়ি এখন কি নামে পরিচিত, এটা বলবেন। এই জমিদার বাড়ি এখন কি নামে পরিচিত? জমিদার বাড়ি এখন কি নামে পরিচিত? 2 নাম্বার দিয়ে উত্তর দিবেন। উত্তরা গণভবন। আচ্ছা, বলেন নিচের কোনটি প্রবাল দ্বীপ? 3 নাম্বার দিয়ে উত্তর করবেন সবাই। উম্মে হাবিবা, মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান, রাবেয়া খাতুন জিকলিয়ার, তাবাসসুম, এমএসটি শরীফা, মুন্নি জেসমিন, শিপু। 3 নাম্বারটি হলো দের সেন্ট মার্টিন প্রবাল দ্বীপ। আচ্ছা, বলেন বাগেরহাটের মিঠা পুকুর কে খনন করেছিলেন? বাগেরহাটের মিঠা পুকুর কে খনন করেছিলেন? 4 নাম্বার উত্তর করেন সবাই। বাগেরহাটের মিঠা পুকুর কে খনন করেছিলেন? বাগেরহাটের মিঠা পুকুর কে খনন করেন? এটি প্রাথমিক 2019-এ এই প্রশ্নটি এসেছিল, 2019-এর প্রশ্ন। তিনি হচ্ছে সুলতান নুসরত শাহ। 4 নাম্বার, এটা পরীক্ষায় 2019-এর প্রশ্ন। ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন? আহসান মঞ্জিল কে নির্মাণ করেন, বা ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন? মুন্নি জেসমিন, না, আচ্ছা এটি হচ্ছে নবাব আব্দুল গনি করছেন, গনি, নবাব আব্দুল গনি, নবাব আব্দুল গনি। আচ্ছা, এটিও বিগত সালের প্রাইমারি প্রশ্ন। ওয়ারী বটেশ্বর কোন সময় নগর সভ্যতা গড়ে উঠেছিল? নগর সভ্যতা গড়ে উঠেছিল
প্রায় 2,500 পূর্বে। আচ্ছা, এটি প্রশ্ন আসে, বিগত প্রশ্ন। বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্র সীমা কত? টেরিটোরিয়াল সমুদ্র সীমা কত? 7 নাম্বার। দেখেন ইংলিশ ভার্সনে আসছে। বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্র সীমা কত? বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্র সীমা কত? টেরিটোরিয়াল সমুদ্র সীমা কত এটা জানাবেন। আচ্ছা, আমাদের টেরিটোরিয়াল মানে রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল। তারপর হচ্ছে তিস্তা বাঁধ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? তিস্তা বাঁধ বা সেচ প্রকল্প, তিস্তা তিস্তা সেচ প্রকল্প কোন জেলায় অবস্থিত? তিস্তা সেচ প্রকল্প কোন জেলায় অবস্থিত? তিস্তাটা হচ্ছে আমাদের নীলফামারীতে অবস্থিত। তিস্তা 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 নীলফামারীতে, সরি, লালমনিরহাটে তিস্তা। বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম কি? এগুলো আপনারা নিজেরা করবেন, এখানে প্রশ্নগুলো দেয়া আছে, এখানে প্রশ্নগুলো করবেন, এই প্রশ্নগুলো সমাধান করতে সময় লাগবে, এটা নিজেরা পড়বেন। আর পিডিএফ পেয়ে যাবেন। যাই হোক, আজকের ক্লাসটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পিডিএফ আমরা দিয়ে দিব। আমাদের ক্লাস 1.5 ঘন্টার উপর হয়ে গেছে। আচ্ছা, আজকের ক্লাসটি আপনাদের কাছে কেমন লাগছে, বুঝতে পারছেন কিনা, সবকিছু ক্লিয়ার? আর কোনো প্রশ্ন থাকলে আমরা আগামী দিন নিব। ঠিক আছে, এই পিডিএফটা একদম আপনাদের কমপ্লিট সলিউশন, একদম বাংলা 1 নাম্বার প্রশ্ন, আপনাদের একদম পুরো পিডিএফটা যদি ভালোভাবে পড়তে পারেন আর প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারেন, আপনি একদম পুরো, হ্যাঁ, খাসির কলিজা হয়ে যাবে। খাসির কলিজা দিয়ে দিছি আপনাদেরকে, এখন আপনারা সুন্দর করে রেসিপি বানায় খান। তো ঠিক আছে, ইনশাল্লাহ আজকে এই মুহূর্তে ক্লাসটা আমরা রাখবো। আর আপনারা তো ক্লাসগুলো আমাদের করতেছেন, আমরা যে মেন্টররা আপনাদের ক্লাস নিচ্ছি, আমাদের ইংরেজির জন্য মনিরুজ্জামান স্যার আছেন, আপনাদের বাংলার জন্য আবদুল্লাহ স্যার আছেন, জিকের জন্য আমি আছি, শাহাদ স্যার আছি। তো আপনারা আপনাদের প্রিয়জনকে বা বন্ধুবান্ধবকে রেফার করতে পারেন। এখনও আপনাদের রেফারেন্স দিলে আমরা, যদিও এখন আমাদের অফারটা আমরা রাখিনি, শুধুমাত্র আপনারা যদি রেফারেন্স করেন তাহলে 299 টাকায় আমরা ভর্তি নিব। ঠিক আছে। হিমবাহ, আসলে এই যে হিমবাহ হচ্ছে বরফ, হিমবাহটা হচ্ছে বরফ, হিমবাহ এটা গলে পানি হয়ে যায়, সেটা হচ্ছে হিমবাহ, মানে বরফের টুকরা, বরফের টুকরা, বরফের টুকরা। তো আপনারা রেফার করবেন, এই যে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করলেই, হ্যাঁ, আমরা তাকে ভর্তি নিয়ে নিব। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, আবার আগামী সোমবার ঠিক 8টায় দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।